জেনারেশন জি এর কাছে আমার কিছু প্রশ্ন আছে। জেনারেশন জি মানে সংক্ষেপে যাকে বলা হচ্ছে জ্যান জি, জি মানে জ্যাট, ইংরেজি অ্যালফাবেটে জি আর ব্রিটিশ উচ্চারণে জ্যাট। আমরা ছোটোবেলায় জ্যাট পড়ে এসেছি, তারপর আমেরিকান উচ্চারণে জি। এই তথ্যটুকু তাদের জন্য দিচ্ছি যারা হয়তো জানেন না বা বিভ্রান্তি রয়েছে। তো আরও নির্দিষ্ট করে বললে জেনারেশন জি, জ্যান জি কারা, সেটাও এরই মধ্যে যেহেতু বিষয়টা বেশ আলোচিত, গত ১ মাস ধরে অন্তত খুব বেশি করে আলোচিত হচ্ছে। একটা বহুল উচ্চারিত শব্দবন্ধ জানা হয়ে গেছে যে যাদের জন্ম আ বিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে, আরেকটু নির্দিষ্ট করে বললে ১৯৯৭ থেকে একবিংশ শতাব্দীর প্রথম দশকের কিছুটা বছর অর্থাৎ ১২ পর্যন্ত। সেটাই আমি ইন্টারনেটে দেখে নিলাম যে ১৯৯৭ থেকে ২০১২ এই সময়কালে যাদের জন্ম হয়েছে তাদেরকে জেনারেশন জি বলা হচ্ছে। বেশ ভালো ব্যাপার। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জেনারেশন জি বলতে কি বোঝায়? যারা একজন শেখ হাসিনাকে টেনে হিঁচড়ে আসন থেকে নামিয়েছে। এভাবে বললে বোধহয় ভুল হয় না। তো জেনারেশন জি যারা একজন শেখ হাসিনাকে টেনে-টুনে নামালো, তাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। তবে এখানে আরেকটা তথ্য বলে রাখা যেতে পারে যে জ্যান জিকে আমি বেশ ভালোভাবে আমার জানার একটা সুযোগ হয়েছে, হয় প্রতিনিয়ত। সেটা আমার পার্সোনাল নেটওয়ার্কের মাধ্যমে, আমার ফেসবুক এবং আমার ব্যক্তি জীবনেও এই জ্যান জির একটা সংস্রব এবং আমি যদি বলি সঙ্গ যাপন হয়ে ওঠে। ফলে আমি যেটা বলতে পারি যে সব জ্যান জি, সব জেনারেশন জি শেখ হাসিনার পতন চেয়েছিল, সেটা বললে খুব বেশি সরলীকরণ হয়ে যাবে। ব্যাপারটা মোটেই তা নয়। বরং আমার জানাশোনা যে জেনারেশন জি আমি যাদেরকে জানি তাদের একটা বড় অংশ এই এক দফাটাকে চায়নি এবং তারা এখনও সেটাকে সমর্থন করে না। এবং বিশেষ করে শেখ হাসিনা চলে যাবার পর, ক্ষমতা থেকে সরে যাবার পর দেশের যে পরিস্থিতিটা এখন চলছে আরও বেশি করে উপলব্ধি করতে পারছে তারা, এবং এই উপলব্ধি করতে পারা দলের দিন দিন সংখ্যাটা বেড়ে চলেছে। জ্যান জির কথা বলছি, জেনারেশন জি, যারা মূলত এই আন্দোলন আন্দোলন শব্দটাকে আমি উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখছি, ইনভার্টেড কমার্স মধ্যে রাখছি। সেই আন্দোলনটাকে যারা গড়ে তুলেছিল এবং এই আন্দোলনের সঙ্গে যারা ছিল সক্রিয়ভাবে, রাস্তায় নেমেছে প্রতিদিন, তো তাদের একটা বড় অংশ শেখ হাসিনার পদত্যাগ চায়নি। সেটা আমি আমার ব্যক্তিগত যে সার্ভে সমীক্ষা থেকে বলছি। আপনি যিনি আমার বক্তব্য এখন শুনছেন, আপনার আশেপাশে যে জ্যান জি রয়েছে, ওই যে ৯৭ থেকে ২০১২ এইরকম একটা সময়কালে যাদের জন্ম হয়েছে, যাদের বয়স এখন ১৯, ২০, ২১, ২২, ২৩ এইরকম চলছে, তাদেরকে আপনি একটু জিজ্ঞেস করে নেবেন। আমার কথায় যদি আপনাদের কারো সংশয় থাকে, জিজ্ঞেস করে নেবেন যে তারা শেখ হাসিনার পদত্যাগ বা শেখ হাসিনার পতনটা চেয়েছিল কিনা। আমি নিশ্চিত করে বলতে পারি, আমি নিশ্চিত এই জন্য বলছি যে আমি যেহেতু আমার যে সার্কেল, আমার যে বলয়, সেখানকার জ্যান জিদের সাথে কথা বলে দেখেছি যে তাদের একটা অংশ এই এক দফা, তথাকথিত এক দফা চায়নি, আর বাকি সব চেয়েছে। সেই ৯ দফা, সেই কোটা সংস্কার, সব কিছুর সংস্কারই তারা চেয়েছে, কিন্তু নট নেসেসারিলি দ্য রেজিগনেশন অফ
শেখ হাসিনা অ্যাজ প্রাইম মিনিস্টার। শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের অবসান তারা চায়নি। এখন আপনি বা তুমি শুনছো আমার বক্তব্য, তোমার আশপাশের তোমার যে বন্ধু সার্কেলে যারা আছে জ্যানজি, একটু জিজ্ঞেস করে নিও যে ব্যাপারটা ঠিক কিনা, ব্যাপারটা একটু যাচাই করে নেওয়া যায় যে সব জ্যানজি চেয়েছিল কিনা যে শেখ হাসিনাকে সরে যেতে হবে, তাকে নড়িয়ে দিতে হবে এখান থেকে, টলিয়ে দিতে হবে এই ব্যাপারটা। আচ্ছা, আমি তার আগে যথারীতি বলে রাখি আজকে কত তারিখ, আমি একটু দেখে নিই ফোন স্ক্রিনে। আজকের 10ই অগস্ট শনিবার, এবং এখন বাজে ঠিক 11:36 রাতের বেলা দেখাই যাচ্ছে। কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তারপরে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে, একটা অন্ধকার দেখা যাচ্ছে, ঘন নিকষ অন্ধকার। ঠিক যেমন বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎটাকে ঠিক এই রকমই আমি দেখতে পাচ্ছি অনেকটা। কেন দেখতে পাচ্ছি সে কথাটাতে আমি আসছি। এবং ওই যে আমি শুরু করেছিলাম প্রশ্ন দিয়ে, যে আমার কিছু প্রশ্ন আছে জ্যানজির কাছে। আমার কমেন্ট বক্সটা উন্মুক্ত থাকবে, একেবারে উন্মুক্ত। ওই যে গণভবনটা যেমন উন্মুক্ত ছিল ওই যেদিন শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হলো, তিনি চলে গেলেন, তারপর সবাই গিয়ে যা যেটা পারলো সে নিয়ে নিল নিজের মনে করে, আপন মনে করে নিয়ে নিল। তো তো ওই রকম আমার কমেন্ট বক্সটা উন্মুক্ত থাকবে। জ্যানজির যারা আছেন তারা আমাকে বলবেন যে আমার এই প্রশ্নের, আমি যে প্রশ্নগুলো করতে যাচ্ছি প্রশ্নের উত্তরগুলো যদি আমাকে দেয়া যায় তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকব। হয়তো আমি তাদের নাম উল্লেখ করে পরবর্তীতে আমি একটা ধন্যবাদ জ্ঞাপনমূলক ছোট ভিডিও করতে পারি। তো এবার আমার পরিচয়টা দিয়ে নিই, আমি আবার কোন কোন জেনারেশনের মধ্যে পড়ে যাই, মানে এই যে প্রজন্মের একটা যে একটা বিভাজন, আমি ঠিক তার আগের জেনারেশনের মধ্যে পড়ি। আমার জন্ম হয়েছিল 83-তে, 1983। তো পরে আমি এই ব্যাপারগুলো খুব একটা সচেতন ছিলাম না, জেনারেশনে যে এক একটা নাম হতে পারে, এটা বোধহয় খুব ইদানিংকার একটা ব্যাপার। তো আমার জন্ম হচ্ছে 83-তে, ফলে আমি দেখলাম যে আমি পড়ে যাই জেনারেশন ওয়াইতে। দেখলাম যে জেনারেশন ওয়াই, কিন্তু এটাকে আরেকটু এটাকে বলা হচ্ছে অন্য কিছু, বলা হচ্ছে মিলেনিয়াল বলা হচ্ছে। তো পরে আমি ভেবে দেখলাম সম্ভবত মিলেনিয়াল বলতে ওই দ্বিতীয় মিলেনিয়ামের, দ্বিতীয় সহস্রাব্দের একেবারে শেষাংশের আমরা যারা জন্মেছি, আমরা তো একদম শেষ ভাগে জন্মেছি, 1981 থেকে 96 পর্যন্ত সম্ভবত, হ্যাঁ সেটাই আমি দেখে নিয়েছি এই ভিডিওটা অন করবার আগে। সেই পর্যন্ত যাদের জন্ম হয়েছে, তো তারা ওই এই মিলেনিয়ালের মধ্যে পড়ে, তাদেরকে বলা হচ্ছে মিলেনিয়াল, বা জেড এর আগে ওয়াই। তো এখন এইটা কেন আমাকে বলতে হচ্ছে যে আমার দূরত্বটা জেনারেশন জ্যান জি থেকে খুব বেশি দূরে নয়, নিকটবর্তী তো নই বটে, কিন্তু খুব দূরেরও নই। আমি এখন 40 বছরের একজন পুরুষ, ফলে আমার সঙ্গে আমি খুব একটা চমৎকার একটা পর্যায়ে রয়েছি, খুব ফ্যান্টাস্টিক, আমি বলবো যে ভেরি ফ্যান্টাস্টিক একটা ফেজে আছি, যেখানে আমি খুব প্রবীণ হয়ে যাইনি আর নবীন তো নই। ফলে একদম মাঝামাঝি থেকে আমি সিনিয়র অ্যান্ড জুনিয়র দুই সিটিজেন্সদের কাণ্ড কারখানা, কর্মকাণ্ড, কীর্তিকলাপ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন জেনারেশন জি, আমি তো তাদেরকে পরামর্শ দেওয়ার কোনো অধিকার বা যোগ্যতা রাখি না। জ্যানজি বোধহয় পরামর্শ নিতে পছন্দ করে না, জ্যানজি বোধহয় পরামর্শ পেতে পছন্দ করে না। তারা ব্যাপারগুলোতে হয়তো অফেন্ডেড হয়, তারা এতে একটু আহত বোধ করে, বা তারা ক্ষুব্ধ বোধ করে, আহত নয়, তারা রীতিমতো বিক্ষুব্ধ বোধ করে। তুমি কে, তুমি কোথাকার, তুমি কতটুকু কি জানো? আমরা তো জন্মের পর থেকেই স্মার্টফোন
স্ক্রল করে করে আর সোয়াইপ করে করে আমরা বড় হচ্ছি, তুমি আর কতটুকু কি জানো। ফলে আমি তো সেই প্রজন্মের মধ্যে পড়ে যাই। এখন আমি কোনো পরামর্শ দিতে যাচ্ছি না, আমি শুধু প্রশ্নই করব। এই প্রশ্নের উত্তরগুলো যদি আমাকে দেয়া নাও যায়, তাতেও সমস্যা নেই, প্রশ্নের উত্তরগুলো তুমি তোমাকেই দাও, কেমন? আমি তুমি করে বলছি, ভালোবেসে বলছি। তুমি যেহেতু কিছু বছরের বড় আমি, আ উম সেটা বলতেই পারি। আমি যেটা হয় যে আমি সবাইকে তুমি বলতেই ভালোবাসি। আমার চেয়ে বয়সে যারা বড় তাদেরও তুমি বলি, আবার যারা ছোট তারা আমাকে তুমি করে বলে, নাম ধরে ডাকে। তো আমার নাম সৌরভ এবং আমি বাংলাদেশের নাগরিক। এইটুকুই আমার যোগ্যতা। আমার মনে হয় না এর থেকে আর বেশি কোনো যোগ্যতার প্রয়োজন আছে। আমি আগের একটা ভিডিও করেছিলাম, সেখানে এই কথাটা বলেওছি যে আমি এই যে জেন জিকে, বাংলাদেশের জেন জিকে যে প্রশ্নগুলো করছি, কিসের যোগ্যতায় বা কিসের ভিত্তিতে করছি? যোগ্যতাটা হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক, এবং আরেকটা বাংলাদেশের যে নাগরিক জেন জি গ্রুপের মধ্যে পড়ে গেছে জন্ম সনের ভিত্তিতে, তাকে আমি এই কথাগুলো তার উদ্দেশ্যে বা তাদের উদ্দেশ্যে বলছি। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আমার যখন যেটা মনে পড়ছে সেটা করি, কারণ আমার সামনে কোনো কাগজ-টাগজ কিছু নেই, কোনো নোট ডাউন কিছু করিনি। একেবারে জাস্ট ক্যামেরাটা অন করে দিয়েছি জানলার পাশে বসে। একটু পরে যে ডাকাত পাহারা দেওয়ার জন্য লোকজন মাঠে নামবে, রাস্তাঘাটে নামবে, অলিতে গলিতে নামবে। আমি আছি ধানমন্ডিতে। ফলে এই যে আমরা স্বাধীন বাংলাদেশে আছি, তো ডাকাত পাহারা দেওয়া শুরু হয়ে যাবে একটু পরেই। আমরা এতটাই স্বাধীনতা অর্জন করেছি, যেটা ঠিক শেখ হাসিনা যেদিন, ওই যে শেখ হাসিনাকে যেদিন টেনে নামালে তোমরা, তার আগের দিন রাতেও এই ডাকাত শব্দটা একটা অবান্তর শব্দ ছিল, জানো তো? মানে আমি আমার জীবদ্দশায় ডাকাত শব্দটা শুনিনি। বাংলাদেশে শেখ হাসিনা তো আছেন সেই বোধহয় 2009 থেকে না, এই বছরগুলো না আমি ডাকাত শব্দটা শুনিনি। মানে ডাকাতটা কালে ভদ্রে শোনা টোনা যেত যে কোথাও একটা ডাকাতি হয়েছে কোনো বিশেষ দিবসে বা কোনো বিশেষ একটা পরিস্থিতিতে, কিন্তু এই শব্দটা এখন শুনতে হয়। স্বাধীন বাংলাদেশে স্বাগতম। এখন তোমরা হয়তো বলতে পারো যে না, এটা তো ল এনফোর্সমেন্ট এজেন্সি, ওরা তো এখন ঘরে ঢুকে গেছে বা ইত্যাদি ইত্যাদি এসব কারণে হচ্ছে। ব্যাপারটা সেটাও বোধহয় নয়। আমি মনে করি না যে ল এনফোর্সমেন্ট সবাই চলে গেলে ডাকাত এসে পিলপিল করে সব বেরিয়ে পড়বে। যাই হোক, আমি ওই বিশ্লেষণে এখন যাব না। আমি প্রসঙ্গ থেকে না সরি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, প্রফেসর ইউনুস তার কি বলবো, তার নেতৃত্বে যে একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠিত হলো, সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি এতটা বিস্মিত হলাম, এতটা কি বলবো, বিস্মিত, হতভম্ব এইসব শব্দ এখানে তার থেকেও আমি খুঁজছি, আমি এতটা আই কুডন্ট বিলিভ ইট, বিশ্বাস করা যাচ্ছিল না যে রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোর একটা, সম্ভবত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, শপথ গ্রহণ অনুষ্ঠান একটা নতুন সরকারের সদস্যরা তারা করছেন। তো সেখানে পবিত্র কোরআন শরীফ থেকে পাঠ করা হলো, বুঝলাম। এরপর হিন্দু সম্প্রদায়ের জন্য যে পবিত্র গীতা রয়েছে, খ্রিস্টান সম্প্রদায়ের জন্য যে পবিত্র বাইবেল রয়েছে, বৌদ্ধ সম্প্রদায়ের জন্য যে পবিত্র ত্রিপিটক রয়েছে, সেখান থেকে কেন পাঠ করা হলো না আমি ঠিক বুঝতে পারিনি। মানে এটা আমার বোধের বাইরে। এখন এত জ্ঞানী গুণী বিদ্বান, অতিবিদ্বান, পণ্ডিত, অতি পণ্ডিত লোকজনের সমন্বয় সমাবেশ সেখানে ঘটেছে, এবং নোবেল লরিয়েট, মহাজ্ঞানী মহাবিদ্বান একজন মানুষ, তিনি সেই সরকারের প্রধান হয়েছেন, কিন্তু কেন ব্যাপারটা কারো মাথায় এলো না
আমি আমার মতো একটা অশিক্ষিত মানুষ, অজ্ঞ, অবিদ্বান একটা মানুষ, আমি ঠিক বুঝে উঠতে পারিনি। কিন্তু তথাপি প্রশ্নটা করছি কারণ আমি তো বাংলাদেশের নাগরিক। প্রশ্নটা আমি করতেই পারি কি না? প্রশ্নটা আমি করতেই পারি কি না যে আমি একজন খ্রিস্টান বা আমি হিন্দু বা আমি বৌদ্ধ, আমার গীতা কেন পাঠ করা হলো না রাষ্ট্রের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে? আমার বাইবেল কেন পাঠ করা হলো না? আমার ত্রিপিটক কেন পাঠ করা হলো না? আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিদ্বান নই, আমি পণ্ডিত নই, আমি নোবেল লরিয়েট নই, আমি কেউ নই। কিন্তু আমি বাংলাদেশের নাগরিক, সেটাও আবার অস্বীকার করা যাচ্ছে না। কেন আমার গ্রন্থ থেকে পাঠ করা হলো না, এই প্রশ্নটা আমি রাখছি। বৈষম্য বিরোধী ছাত্র যে যারা যারা ওই বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক যারা, তাদের কাছে রাখছি। দেখুন, বৈষম্য বিরোধী আপনারা, অথচ শপথ গ্রহণ অনুষ্ঠানটাই কিনা শুরু হলো এরকম ভয়াবহ রকমের বৈষম্যবাদী একটা আচরণ দিয়ে। এ ভাবা যায়? এটা কি করে অ্যাপ্রুভ করা গেল আমি জানি না। এটা কি করে সম্ভব? আম, আমার 40 বছরের জীবনে আহ, আমি না এরকম কিছু কখনো ঘটতে দেখিনি। একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, শেখ হাসিনা, যাকে ওই যে তোমরা যাকে বলছো খুনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, আরও কি কি সব বলা হচ্ছে, তিনি কোনো দিন কোনো অনুষ্ঠানে, আহ, এমনকি জনসভাগুলোতে পর্যন্ত আমি দেখেছি, এমনকি জনসভা ওই যে টিভিতে খবরের সময় দেখতাম তো, কোন টিভি চ্যানেল থেকে সরাসরি জনসভা সম্প্রচার করতেন তো তিনি, দেখেছি যে এমনকি জনসভা, সেগুলো তো কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, সেখানেও কোরআন, গীতা, বাইবেল, এমনকি বৌদ্ধদের ত্রিপিটক, মানে বৌদ্ধ সংখ্যাটা হয়তো আরও কমে এসছে, সেসব থেকে পড়া কখনো বাদ যেত না। নতুবা কোনোটা থেকে কিছু পড়া হবে না, সরাসরি অনুষ্ঠানে সরাসরি বক্তব্যে ঢুকে পড়তেন। এইখানে কেন এটা করা হলো এটা আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আমি নাগরিক হয়ে এই প্রশ্নটা করছি আপনাদের কাছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র শিক্ষার্থীরা আপনারা যারা আছেন, তোমরা যারা আছো, আমাকে প্রশ্নটার উত্তর দিও। তোমরা স্মার্ট জেনারেশন, আমি স্মার্ট নই। তোমরা স্মার্টফোন ঘেঁটে 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 বড় হয়ে আছে এই পর্যায়ে এসছো, আমি নই। ফলে তোমাদের কাছে উত্তরটা নিশ্চয়ই থাকবে। আমি উত্তরটা জানতে চাই। বিষয়টা সংবিধানের রীতিকে লঙ্ঘন করা হয়েছে আমার মনে হলো, এবং এটা কিসের ভিত্তিতে কিভাবে সম্ভব হলো আমি জানি না। এরপরে যেটা হলো যে শেখ হাসিনা যখন পদত্যাগ করে তিনি প্রাণ বাঁচাতেই তিনি চলে গেলেন, পালিয়ে গেলেন, আমি যদি এভাবেই বলি, তোমাদের ভাষাটাই আমি বলছি যে পালিয়ে গেলেন। এরপর কি হলো যে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী তারা দায়িত্ব নিল, রাষ্ট্র দেখাশোনার দায়িত্ব নিল, তাই তো? মুহূর্তের মধ্যেই সমস্ত স্থাপনাগুলো, সারা বাংলাদেশে যতগুলো ভাস্কর্য আছে, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যতগুলো ভাস্কর্য আছে, সব ভেঙে চুরে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, এবং বেশ সময়ব্যাপী একটা প্রক্রিয়া। এটা এমন নয় যে টাস করে মুহূর্তের মধ্যে করে ফেলা যাচ্ছে। পাথরের তাকে ভাঙতে এবং তাকে নড়াতেও সময় লাগে। তো এইটা যে করা হচ্ছে, তার থেকেও আরও শোকাবহ ব্যাপার যে 32 নাম্বার ধানমন্ডি 32, আমার এই বাসা থেকে হাঁটা দিলে 15 মিনিট লাগে, এখান থেকে আমার 32 নাম্বার। সেটা তো আর একটা বাড়ি নয়, সেটা তো শেখ সাহেবের বাড়ি নয়, বঙ্গবন্ধু জাদুঘর শুধু নয়, সেটা তো বাংলাদেশের ডিএনএ। আমি কি ভুল বলছি?
যারা জ্ঞানী গুণী মহাজ্ঞানী মহাবিদ্বান মহাপণ্ডিত নোবেল লরিয়েট যারা আছেন আমাকে আমার আমার যে অবিদ্যা আমার যে অজ্ঞানতা সেটা একটু আপনারা প্লিজ আমাকে ধরিয়ে দেবেন। ৩২ নাম্বারের যে বাড়িটা বঙ্গবন্ধুর বাড়ি, সে সময় বলা হতো শেখ সাহেবের বাড়ি, শেখের বাড়ি, হ্যাঁ, সেই শেখের বাড়ি, সে বঙ্গবন্ধুর বাড়ি, সেইটা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে এতটাই জড়িত, ওটাকে আমি বলি বাংলাদেশের ডিএনএ। এটা আমি বলি। আমি সৌরভ, একজন নাগরিক বাংলাদেশের, অশিক্ষিত অবিদ্বান। আমি কখনো নোবেল পুরস্কার পাইনি, কোনো দিনও পাবো না, ৭ জন্মেও পাবো না। আমার অত জ্ঞান বুদ্ধি নেই, আমার অত মস্তিষ্ক নেই, ঘিলু নেই, কিন্তু আমি নাগরিক হয়ে প্রশ্নটা করতে পারি কিনা। তো বাংলাদেশের ডিএনএ সেটা, বাংলাদেশের ইতিহাস সেটা, ওটাই বাংলা, দ্যাট ভেরি প্লেস, দ্যাট ভেরি রেজিডেন্স ইজ দ্য হিস্ট্রি ইটসেলফ অফ বাংলাদেশ। হ্যাঁ, আমি ব্যাপারটাকে এভাবে দেখছি। এমনকি ৭১-এর আগে থেকে ৬৯-এর গণ অভ্যুত্থান, আরও যা যা আছে, যখন থেকে একজন শেখ মুজিবুর রহমান সেখানে থাকতে শুরু করেছেন পরিবার নিয়ে, তারপরও মানে তার সেখানে তো সে মুক্তিযুদ্ধেই তো শেষ নয়। ৭৫-এ গিয়ে যে বাড়ির ভিতরেই তাদের সবাইকে প্রাণ হারাতে হলো। হ্যাঁ, এই যে একটা বাড়ি, আচ্ছা এই স্থাপনাটা কেন অরক্ষিত হয়ে গেল? আমি এ প্রশ্নটা, এটা কি আমারই প্রশ্ন নাকি আর ১৭ কোটি মানুষের কারো মনে প্রশ্নটা জাগছে না? আমি বলতে পারছি না। ধরুন যে আর কারো মনে প্রশ্নটা জাগছে না, এটা আমার প্রশ্ন। এই বাড়িটা কেন অরক্ষিত ছিল, যে বাড়িটা সারা বছর ৩৬৫ দিন অতিমাত্রায় সুরক্ষিত ছিল? ওই যে আমার বাসা থেকে অল্প দূরত্ব, তো আমি হয়তো এখন চিৎকার করে যদি ডাকি, বঙ্গবন্ধুকে যদি এখন ডাকি, তিনি যদি বেঁচে থাকতেন তিনি সাড়া দিতেন। কি সৌরভ, ডাকছো কেন বলো? এত কাছে বাড়িটা, সব সময় সেটা সুরক্ষিত ছিল। আচ্ছা ওই দিন হঠাৎ কি হলো যে বাড়িটার সবাই চলে গেল, পুলিশ চলে গেল, আর্মি চলে গেল, সবাই চলে গেল, অথচ কিনা আর্মির অধীনেই দেশটা তখন ছিল, মানে আর এখনও আছে, এখন একটা সরকার গঠন হয়েছে, আর তখন আর্মি বলতে গেলে একটা সরকারের মতো। আর্মি তখন, এবং আমাদের সম্মানিত যিনি আর্মি চিফ, সেনাবাহিনী প্রধান, তিনি তো তার বক্তব্যে বলছিলেনই, ঘোষণাতে বলছিলেনই যে আমরা দেশের সম্পদ সব কিছুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলাম যে পর্যন্ত সরকার গঠিত না হয়। এই কথাগুলো আমার কানে ভাসছে। তো সেইটা কি করে এরকম অরক্ষিত হলো এবং তারপর জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত হলো, আমি বুঝতে পারিনি। এইটা আমার প্রশ্ন জ্যান জির কাছে। জ্যান জি এই নিয়ে আমি কাউকে কিছু বলতে শুনলাম না, সেটাও একটা প্রশ্ন। কেন শুনলাম না, কেন শুনছি না, কেন এটা নিয়ে কেউ প্রশ্ন করছে না, কেন এটা নিয়ে কেউ প্রতিবাদ করছে না? যারা আগামী দিনের নেতা, যারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে বলে মনে হচ্ছে, সে বাতাসে আমি সে গন্ধটা পাচ্ছি, এবং সেটা খুব ভালো বিষয়। আমি সেটাকে স্বাগত জানাই, মন থেকে স্বাগত জানাই। নতুন রাজনৈতিক দল আসাটা ভীষণ প্রয়োজন। এই প্রয়োজনটা আমি অনেক অনেক বেশি করে অনুভব করছিলাম অন্তত ১০ বছর আগে থেকেই, যখন আওয়ামী লীগ বেশ ভালোভাবেই ক্ষমতায় আছে, আসীন হয়ে আছে, কিন্তু বিরোধী দল বলতে আর কেউ সেইভাবে শক্তিশালী অবস্থানে নেই, রীতিমতো মেরুদণ্ডহীনভাবে কোনো রকমে আছে, টিকে আছে। ফলে সেই যে একটা ইমব্যালেন্স, ভারসাম্যহীনতা, সেটা দূর করার জন্য হলেও নতুন রাজনৈতিক দল আসছে না কেন, এই প্রশ্নটা আমার, মানে সেটা আমার একটা চাওয়া ছিল। তো আমি চাই যে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে, যারা আজকের তরুণ, যারা আজকের জ্যান জি, তারা নতুন দল গঠন করুক, তারা নির্বাচনে আসুক। এবং আমার একটা বিশ্বাস যে যেহেতু জ্যান জি এই প্রজন্মটা একটা বড় সংখ্যক বাংলাদেশের মোট জনসংখ্যার, আমি একটা বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছি, সেটা বেশ ভালো ব্যাপার। আমি নিজেও জ্যান জিকে ভোট দিতে চাই।
কথাটা আমি আবারও বলছি, আমি নিজেও একটা নতুন দলকে, এরকম একটা নতুন একটা ফ্রেশ একটা দল, যারা এই সমস্ত যে পুরাতন যা কিছু আমাদের, আমরা যা কিছু নিয়ে বিরক্ত, আমরা যা কিছু নিয়ে হতাশ, হ্যাঁ, সেগুলো থেকে বের হয়ে আসা একটা নতুন দল যদি দাঁড়ায়, আমি তাকে ভোট দিতে চাই। তবে এই তবের পর থেকে মন দিয়ে শুনতে হবে, তবে কি কি করতে হবে, এই ব্যাপারগুলো থাকতে হবে, তবেই আমি প্রথম ভোটটা দিব। আমি কথা দিচ্ছি, কথা দেওয়ার কিছু নেই, আমি ভোটটা দিব। মানে কথা দিলে তো আবার কথা না রাখারও একটা ঝুঁকি থাকে, ফলে ওইটা বলার দরকার নেই, আমি প্রথম ভোটটা দিব। যদি এই ব্যাপারগুলো থাকে, সেটা হচ্ছে এই যে বৈষম্য, শপথ গ্রহণ অনুষ্ঠানে যেটা দেখা গেল যে মুসলিমদের ধর্মগ্রন্থ থেকেই পাঠ করা হয়েছে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এরপর সংখ্যালঘু যে ধর্মগ্রন্থগুলো আছে, যেটা সাংবিধানিকভাবে হয়ে এসছে, অন্তত 3টা ধর্ম, বাকি যে 3টা ধর্ম তাদের গ্রন্থ থেকে পাঠ করা হয়নি, সেটা নিয়ে কাউকে কিছু বলতে শুনিনি। মানে যারা নতুন নেতারা, ছাত্র সমন্বয়, যে আন্দোলনের সমন্বয়ক, তাদের কাউকে আমি কিছু বলতে শুনিনি। এটা আমার মধ্যে একটু উদ্বেগ সৃষ্টি করেছে। এটা কেন হলো? বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এটা কার নির্দেশে হয়েছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে সেনা সেনা ছাউনি, ক্যান্টনমেন্টের ভিতরে যে ভাস্কর্যগুলো ছিল, সেটা কার নির্দেশে ভাঙা হয়েছে? আমি জনগণকে একটু ভাবতে বলি, আমি উত্তরটা এখানে দিচ্ছি না। মানে কার নির্দেশ পেলে, কার অনুমতি, অনুমোদন, আদেশ, আজ্ঞা পেলে তারপরই একটা ভাস্কর্য বা একটা স্থাপনার উপর হাত দেওয়া সম্ভব হয়, যখন সে ক্যান্টনমেন্টের মধ্যে থাকে? একটু ভেবে বলুন, একটা কুইজ দিলাম, কেমন? একটা কুইজ দিলাম, একটু ভেবে বলুন। আচ্ছা, সেইটা নিয়ে ছাত্র সমন্বয়ক, যারা আন্দোলন সমন্বয়ক, তাদের কাউকে কিছু বলতে শুনলাম না, যে ক্যান্টনমেন্টের মধ্যেও যে এগুলো ভাঙলো, এটা কি করে সম্ভব হলো? এটা তো সেনা প্রহরাই ছিল, এখানে তো আর ওই যে উগ্র জনগণ এসে ঝাঁপিয়ে পড়লো, ব্যাপারটা তা নয়। এই যে ব্যাকগ্রাউন্ডে ঘোষণা শোনা যাচ্ছে, যে শুনুন, মসজিদের মাইক থেকে ঘোষণা হচ্ছে যে এলাকাবাসী আপনারা পাহারা দিন, মানে সতর্ক থাকুন, এই থাকুন ওই থাকুন, যে কোনো সময় ডাকাত এসে হানা দিতে পারে। আমরা স্বাধীন দেশে যে আছি সেটার একটা প্রমাণ এইটা। আমরা যখন পরাধীন দেশে ছিলাম, মানে শেখ হাসিনা মানেই হচ্ছে পরাধীনতা, আর শেখ হাসিনা শূন্যতা মানেই স্বাধীনতা। আমার কাছে স্বাধীনতার সংজ্ঞাটা জেনজির যে ডিকশনারি অনুযায়ী সেটাই। যদিও ওই যে বলছিলাম যে জেনজির একটা বড় অংশকে আমি চিনি ব্যক্তিগতভাবে, আমার সঙ্গে যাদের যোগাযোগ হয়, কথা হয়, একটা তাদের সাথে আমার একটা কম্প্যানিয়নশিপ আছে, তারা কিন্তু শেখ হাসিনার পদত্যাগটা চায়নি। আমি যাদের এই কথা নিয়ে সংশয় আছে, আপনারা আপনাদের আশপাশের যে জেনজি আছে, শুরুতে একবার বলেছি যে তাদেরকে আপনারা জিজ্ঞেস করে দেখুন, তারা সবাই শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিল কিনা। তারা বাকি সব কিছু চেয়েছিল, কোটা সংস্কার হোক, এমনকি রাষ্ট্র সংস্কার হোক, সব চেয়েছিল। আমিও সেটা চাই। যেটা হয়েছে, তারা তো চেয়ে এসছে হয়তো এই অল্প কিছুদিন ধরে বা অল্প কয়েক বছর ধরে, আমি চেয়ে এসছি আরও অনেক বছর আগে থেকে, হ্যাঁ। তবে আমি যেহেতু একলা বিচ্ছিন্ন একটা মানুষ, আমি ছাত্র নই, আমি কোনো বিশ্ববিদ্যালয়ে যাই না, ফলে আমি আমার সেই ইচ্ছা বাসনা মনের মধ্যেই পুষে রেখে দিয়েছি। কিন্তু আমি চাই যে রাষ্ট্র সংস্কার হোক, এবং শেখ হাসিনা থাকাকালীন শেখ হাসিনার হাত দিয়েই হোক, শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের মধ্য দিয়েই সেটা হোক। আমার কখনো মাথায় আসেনি যে শেখ হাসিনাকে সেজন্য চেয়ার ছাড়তে হবে, তাকে প্রধানমন্ত্রিত্ব থেকে হটিয়ে দিতে হবে বা উৎখাত করতে হবে, তাহলে রাষ্ট্রটা সংস্কার হবে। এত বুদ্ধিমান আমি নই, মানে এত মেধাবী, এত বুদ্ধিমান আমি নই। আমার তো মাথায় মস্তিষ্ক কম আছে এবং ঘিলু কম আছে, সেটা আমার কথা শুনেই যেহেতু আপনারা বুঝতে পারছেন। ফলে আমি না এতটা ভাবতে পারি না। আমি সবসময় এটাই চেয়েছি যে রাষ্ট্র সংস্কার হবে, সব কিছু সংস্কার হবে। পুরো রাষ্ট্র ব্যবস্থাটা দুর্নীতিতে ছেয়ে গেছে পা থেকে মাথা পর্যন্ত, ফ্রম টপ টু বটম। ইটস কারাপ্টেড, ইটস রটন, পচে গেছে।
একে শুশ্রূষা করে তুলতে হবে। এই জন্য একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরো প্রয়োজনে মন্ত্রিসভা বদলে ফেলতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন বদলে ফেলতে হবে, এবং তিনি সব কিছুই করতেন যদি আমাদের সমর্থনটা পেতেন। মানে তখন যদি আমরা রাস্তায় নেমে পড়ে গিয়ে শেখ হাসিনাকে বলতাম যে আপনি এগুলো করুন, আপনি পারবেন, আপনাকে দিয়েই হবে, আপনার কাছে আমরা আশা করি, তাহলে তিনি সেগুলো করতেন। কিন্তু আমার কখনো মনে হয়নি, কোনো দিন আমার মনে হয়নি যে সেটার জন্য শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে হবে বাংলাদেশ থেকে। এটা ভাবা যায়, এটা কি ভাবা যায়? মানে বাংলাদেশ থেকে তাকে তাড়িয়ে দিলে তারপর আমার বাংলাদেশ সংস্কার শুরু হবে। এখন জেনজি বলবে যে না, আমরা তো তাড়ানোর কথা বলিনি, আমরা শুধু চেয়েছি যে তিনি পদত্যাগ করুক। এখন তিনি পদত্যাগ করার পর বাংলাদেশের কি অবস্থাটা, এখন যে অবস্থাটা যাচ্ছে, যে লোকজন ডাকাত পাহারা দেওয়ার জন্য নিচে নামবে, মানুষজন ভয়ে ভয়ে ঘুমাবে, দরজা জানলা, এই গরমকালের মধ্যেও বাতাস, মানে ভেন্টিলেশনটাও চলবে না, জানলাগুলোকে মেলে এসে যে ঘুমাবে রাতে সেটাও পারবে না, জানলা লাগিয়ে, আমি দেখি যে আশপাশে মানুষজন জানলা লাগিয়ে রাতে ঘুমাতে যায়। কি অদ্ভুত একটা স্বাধীন দেশ। তো এটা তো, এই স্বাধীনতা আমি দেখিনি, এই স্বাধীনতা তো অনেক বছর আমি দেখিনি, অন্তত 15টা বছর কিন্তু আমি এই স্বাধীনতাটা দেখিনি। তো আমার মনে হয় যে সেই পরাধীনতাতে আমি অন্তত শান্তিতে ঘুমাতে পারতাম। এইটা আর প্রশ্ন যেন ভুলে না যাই, আরও কিছু প্রশ্ন আছে, যেমন যখন এই যে তিনি চলে গেলেন, শেখ হাসিনা চলে গেলেন পদত্যাগ করে, তার কিছুক্ষণের মধ্যেই কি করে বিএনপির যে নেতারা তারা বেরিয়ে আসতে পারেন? এটা কিভাবে সম্ভব? মানে এত বছর ধরে শেখ হাসিনা যাদের বোতলবন্দি করে রাখলেন, জেলে ছিলেন যারা, নানা অভিযোগে, নানা মামলায়, সেগুলো হতে পারে ভিত্তিহীন মামলা, হতে পারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমি বুঝলাম, আমি মেনে নিচ্ছি। কিন্তু হঠাৎ করে সেটা যেমনই মামলা হোক, কি করে মামলাগুলো বাতিল হয়ে যায় এবং তারা জেল থেকে বেরিয়ে আসতে পারেন? তার থেকেও বড় প্রশ্ন, সেটা কেন এত নেসেসারি হয়ে উঠল? হ্যালো জেনজি, তোমাকে বলছি, মানে এই যে শেখ হাসিনাকে তাড়িয়ে দিলে বাংলাদেশ থেকে, তাই তো, তাকে উৎখাত করলে ক্ষমতা থেকে, সবাই রাস্তায় নেমে পড়ে, তারপর বিএনপির নেতারা কি করে বেরিয়ে আসে হঠাৎ করে? কেন সেটা এত প্রয়োজন হয়ে উঠল? যদিও জেনজির সমন্বয়ক যাদের আমি তাদের নামোচ্চারণ এখানে না করি, এই প্রধান যে কয়েকজন 4-5-6 জন যারা আছে, আমি মোটামুটি এদের সাক্ষাৎকারগুলো শোনার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। তারা বলছেন যে এটা একটা সম্পূর্ণই অরাজনীতিক, তারা কোনো রাজনীতিক ব্যাকগ্রাউন্ড বা মোটিভেশন থেকে আসেনি, তারা রাষ্ট্র নিয়ে ভাবছে, তারা জনগণকে নিয়ে ভাবছে, তারা নাগরিকের অধিকার, মানবাধিকার, এই ব্যাপারগুলো নিশ্চিত করার জন্য তারা কাজ করতে চায়। প্রয়োজনে তারা দল গঠন করবে, প্রয়োজনে তারা নির্বাচনে অংশ নেবে এবং সরকার গঠন করবে, এবং সেগুলোকে আমি খুব স্বাগত জানাই। কিন্তু সেটার সঙ্গে এই যে বিএনপি কে কেন বেরিয়ে আসতে হবে, মানে এটার সঙ্গে ওটার কী যোগসূত্রতা, আমি সেটা বুঝতে পারিনি। আমাকে সে প্রশ্নের উত্তরটা যদি কেউ দেন, আমি কৃতজ্ঞ থাকব। আরেকটা ব্যাপার ভীষণ রকম আমাকে সেটাও অবাক লেগেছে, মানে আমি অবাকই হয়ে গেছি আর কি, অবাক হয়েই চলেছি, অবাকের পর অবাক হয়ে চলেছি, বাকহীনতার মধ্যে দিয়ে আমার যাচ্ছে। অবাক শব্দটার আক্ষরিক অর্থ তো বাকহীন, তো পরে অর্থটা একটু বিবর্তন হয়ে আর বাকহীন না, অবাক বলতে থন্ডার্ড দুটোই বোঝায়। সেটা হচ্ছে আমাদের যে সেনাপ্রধান সম্মানিত, তিনি ওই যে শেখ হাসিনা পদত্যাগ করে চলে যাওয়ার পর একটা সময় নিয়ে তারা আলোচনার টেবিলে বসেছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে। জামায়াত ইসলাম সেখানে অংশ নিতে পারলো কি করে? তাদেরকে তো 2 দিন আগে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল আদালতের আদেশে। এক্সকিউজ মি, আমি কি ভুল বলছি? কেউ আমার ভুলটা সংশোধন করে দেবেন। আপনারা সবাই আমার থেকে অনেক বেশি জানেন, বোঝেন।
আমাকে আমার ভুলটা সংশোধন করে দেবেন। জামাত ইসলাম যাকে ২ দিন বা ৩ দিন আগে নিষিদ্ধ করা হলো, বা ১ দিন আগে বা ২ দিন আগে বা ধরা যাক ১ ঘন্টা আগে, ধরা যাক যে ১ ঘন্টাকে সে নিষিদ্ধ হয়ে গেছে, তাকে নিয়ে কেন একজন সেনাপ্রধানকে আলোচনার টেবিলে বসতে হবে? একটা নিষিদ্ধ দলের প্রধানকে নিয়ে কেন আলোচনার টেবিলে বসতে হবে? আমি ঠিক বুঝতে পারিনি। আমি খুব বিভ্রান্ত। আমি টোটালি কনফিউজড। আরও মজার ব্যাপার, মজার নয়, বেদনার, অনেক বেদনার ব্যাপার, যে মজার ব্যাপারই বলি, হ্যাঁ মজার ব্যাপার, যে তিনি সেনাপ্রধান মহোদয়, তিনি তার বক্তৃতাই শুরু করেছেন যে কাদের এক প্রশ্নের উত্তরে তিনি বলছিলেন যে জামায়াতের আমির দিয়ে তিনি শুরু করেছেন। তো আমি একটু ভীষণ ধাক্কা খেয়েছি। উনি কি বলছেন উনি? জামাতকে না ২ দিন আগে নিষিদ্ধ করা হলো, নাকি আমি ভুল পড়েছি খবরের কাগজে, বা এটা কি ভুল ছিল? আমি বুঝতে পারিনি। এই একটা ব্যাপার। তারপর তো ওই যে ক্যান্টনমেন্ট এবং সব জায়গায় ভাস্কর্যগুলো একযোগে মানে যতগুলো ক্যান্টনমেন্ট সব জায়গায় আছে ভাঙচুর করা হলো। বিশাল স্ট্যাচু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু জাতির পিতা সাংবিধানিকভাবে, মানে শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী না হলেও বঙ্গবন্ধু কিন্তু জাতির পিতা। আমি কি কথাটা পুনরাবৃত্তি করব? আচ্ছা, করছি। শেখ হাসিনার প্রধানমন্ত্রী নেই, ঠিক আছে? তিনি একটু আগে পদত্যাগপত্রে স্বাক্ষর করে উড়াল দিয়েছেন। বেশ, তার যে পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, তিনি কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জাতির পিতা। সংবিধান তাই বলছে। আমার যদি ভুল হয় প্লিজ আমাকে সংশোধন করে দেবেন। আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অশিক্ষিত। আমার কিন্তু কোনো ডিগ্রি সার্টিফিকেট কিছু নেই, বলে রাখা ভালো। আমি কোনো ব্যক্তিগত তথ্য সেভাবে দিতে চাইছি না। আবার দ্বিতীয় হচ্ছে একই সঙ্গে আমার অবস্থানটুকু বোঝানোর জন্য যে আমি কী এবং কে। আমি বাংলাদেশের নাগরিক, ওটুকুই আমার যোগ্যতা। আমার কিন্তু কোনো ডিগ্রি সার্টিফিকেট, কোনো বিশ্ববিদ্যালয়ে আমি কখনো যাইনি, যাওয়ার সেই যোগ্যতাটুকুই আমার হয়নি। তো আমাকে সেজন্য আমার ভুলগুলো অনেক বেশি হবে। বাংলাদেশ রাষ্ট্রের জাতির পিতা তিনি, তার কন্যা শেখ হাসিনা, তিনি কিন্তু আর প্রধানমন্ত্রী নেই। বেশ, কিন্তু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জাতির পিতা। তার স্ট্যাচু, ভাস্কর্য, মুরালগুলো ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায়, নানা জায়গায় আছে, তো সেগুলো কেন ভাঙা হলো? মানে ওইটা তো পাবলিক স্কোয়ারে নেই, ওটা তো যে জনগণ, উগ্র জনগণ, বঙ্গবন্ধু বিদ্বেষী, হাসিনা বিদ্বেষী জনগণ সেগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এটা তো ক্যান্টনমেন্টের ভিতরে, এবং ভিডিও ফুটেজগুলোতে দেখা যাচ্ছে সেনারা সে কাজটা করছেন। এটা কিভাবে, কার নির্দেশে করা হলো? এটা কার নির্দেশ পাওয়া গেলে তারপরে করা যেতে পারে? আমি এই প্রশ্নটা জ্যান জিকে করছি। জ্যান জি, আপনারা এই প্রশ্নটার উত্তর আমাকে দেবেন প্লিজ। আপনারা এই প্রশ্নটা করবেন, যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রশ্নটা আপনারা করবেন। আপনারাই তো এখন ভয়েস, এবং আপনাদের ভয়েসটার এখন মূল্য আছে, এবং মূল্যায়িত হওয়া উচিত, যেহেতু পুরো আন্দোলনটা আপনারাই করেছেন। ফলে এই প্রশ্নটা আপনারা করবেন যে এটা কেন করা হলো, মানে এটা কার নির্দেশে, এটা কি করে সম্ভব হলো? এটা তো প্রধানমন্ত্রী না যে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে গেছেন, তিনি এখন ইনভ্যালিড হয়ে গেছেন। উনি তো বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি। এইবারে আসছি আমি কেন ভোট দিব, আমি জ্যান জিকে কেন ভোট দিতে চাই। তারা যদি দল করে তখনই ভোট দিব। আমার দেখতে হবে যে তাদের রাজনীতিক ইশতেহার, যেটাকে বলে ম্যানিফেস্টো, ইলেকটোরাল ম্যানিফেস্টো কি ইংরেজিতে, ইলেকশন, তাদের যে ম্যানিফেস্টো নিয়ে আসবে, সেখানে তারা কি ৭২-এর সংবিধান, আমাদের সবচেয়ে বড় অর্জন, আমাদের স্বাধীনতা যুদ্ধের, আমাদের রক্তক্ষয়ী যে মুক্তিযুদ্ধ, আমাদের সেই ৩০ লক্ষ শহীদ, এই সব কিছু মিলিয়ে আমাদের যে অর্জন, আলটিমেট অর্জনটা হচ্ছে কিন্তু
ওই বাংলাদেশের একটা পতাকা টা সর্বোচ্চ অর্জন নয়, জাতীয় সঙ্গীত বা এটা ওটা সেটা মানচিত্র না। আমার কাছে সর্বোচ্চ অর্জনটা হচ্ছে আমাদের ৭২ সালের সংবিধান। আমাদের প্রথম our very first very original constitution of 1972, which was supervised by শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তত্ত্বাবধানে সম্ভবত ডক্টর কামাল হোসেন তারা যে সংবিধানটা প্রণয়ন করেছিলেন। কেন আমার কাছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন? কারণ আমাদের যে ৪টা মূলনীতি ছোটোবেলা থেকে যে টেক্সট বইয়ে পড়ে মুখস্থ করে বড় হয়েছি, তো তাই এগুলো ভুলতে পারি না। এখন তো আরও বেশি করে ভুলতে পারি না, যখন চারদিকে সেই মূলনীতিগুলোর অভাব দেখতে পাই, সেগুলোর কোনো প্রতিফলন রাষ্ট্রের কোনো স্তরে দেখতে পাচ্ছি না, তখন তো আরও বেশি করে ভুলতে পারি না। তো ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম, সমাজতন্ত্র, সোশ্যালিজম, ডেমোক্রেসি বা গণতন্ত্র এবং ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, তো এই চারটা মূল স্তম্ভের উপরে যে বাংলাদেশ রাষ্ট্রটা দাঁড়িয়ে রয়েছে, অন্তত কনস্টিটিউশনালি সংবিধান অন্তত সংবিধানগতভাবে, সেইটাকে আপনারা নিয়ে আসতে চান কিনা, নাকি ওইটাকে নিয়ে আপনাদের তেমন একটা ভাবনা বা কিছু নেই, এইটা আমার জানার ইচ্ছা। যদি ওইটাকে আপনারা নিয়ে আসতে চান, ফিরিয়ে আনতে চান, তাহলে ওই যে বলছিলাম, সবার প্রথম ভোটটা আমার দিক থেকে পড়বে, প্রথম ভোটটা আমি দিব। কেমন? অসাম্প্রদায়িকতা, তো অসাম্প্রদায়িকতা বা ধর্মনিরপেক্ষতা প্রথমেই তো ওই যে একটু ধাক্কা খেয়েছিল। ওই যে সেদিন রাষ্ট্রীয় বঙ্গভবনে রাষ্ট্রীয় সে অনুষ্ঠানে, শপথ গ্রহণ অনুষ্ঠানে, যখন একটা ধর্মের গ্রন্থ পাঠ করা হলো আর বাকি 3টা ধর্ম, মানে যেটা সবসময় হয়ে এসছে, যেটা কনস্টিটিউশনাল সেরিমনি বলতে পারি, কনস্টিটিউশনাল রিচুয়াল বলতে পারি, সেই 3টাকে কেন বাদ দেওয়া হলো? কার নির্দেশে, কার পরামর্শে? এখন তো ছাত্রদের কথাতেই সব কিছু হচ্ছে। ডক্টর ইউনূস তো সেই ইঙ্গিতটাই দিয়েছেন যে ছাত্রদের কথাই আমি শুনছি এবং শুনে যাব, শুনতে হবে, শুনতে বাধ্য। ফলে এইটা কি বৈষম্য বিরোধী, কোট আনকোট আমি বলছি, বৈষম্য বিরোধী ছাত্রদের দিক থেকে নির্দেশটা এসেছিল যে শুধু কোরআনটা থাকলেই চলবে, যেহেতু আমরা অনেক সংখ্যাগরিষ্ঠ, বাকি 3টা দরকার নেই, অত সময় খুব তাড়া আছে। মানে বাংলাদেশে তো একটা ভূমিকম্প হতে যাচ্ছে বা সুনামি হতে যাচ্ছিল, অল্প সময়ের মধ্যে অনুষ্ঠানটা শেষ করে ফেলতে হবে। ব্যাপারটা কি এরকম কিছু ছিল কিনা জেনজি? এই প্রশ্নটা আমি রাখলাম। তো সাম্প্রদায়িকতার প্রথম যে মানে প্রথম বিশ্বাস বা আস্থার জায়গাটাই তো ধাক্কা খেলো আমার। তো এইটা একটু পরিষ্কার করতে হবে অবস্থানটুকু। তারপর দেখা গেল যে শেখ হাসিনা, যাকে আপনারা ফ্যাসিস্ট বলছেন, খুনি বলছেন, এটা সেটা বলছেন, তিনি চলে যাওয়ার পরপরই সারা বাংলাদেশের একযোগে সংখ্যালঘু যারা এতদিন উপলব্ধি করেনি সংখ্যালঘু কি আর সংখ্যাগুরু কি, এটা তারা উপলব্ধি করেননি। হঠাৎ করে তারা উপলব্ধি করলেন যে আমরা সংখ্যালঘু, এবং তারপর কিভাবে উপলব্ধি করলেন? মারটার খেয়ে, মানে আক্রান্ত হয়ে, ভাঙচুর, অগ্নিসংযোগ, তাদের উপাসনালয় এবং তাদের ঘরবাড়ি, সারা দেশ 64 জেলা থেকে খবর পাওয়া যাচ্ছিল। এইটা কেন হলো? বৈষম্য বিরোধী না আপনারা? বৈষম্য বিরোধী আন্দোলন করেই তো আপনারা জয়লাভ করেছেন। বাংলাদেশ স্বাধীন, ইনভার্টেড কমার মধ্যে বলছি, উদ্ধৃতি চিহ্নের মধ্যে, স্বাধীন হয়েছে। তাহলে কি করে এই স্বাধীন হবার পরপরই সঙ্গেই, মানে ফ্যাসিস্ট হাসিনা যখন ছিলেন তখন কারো গায়ে টোকা দিতে পারছিল না, এখন ফ্যাসিস্ট চলে গেলেন, তারপর আপনারা স্বাধীন করলেন বাংলাদেশকে, করার পর কেন এটা হলো? তাহলে আপনারা কি বৈষম্য বিরোধী আন্দোলনটা করলেন? এখন হ্যাঁ, আপনারা বলছেন বা বলবেন যে এটা আপনারা করেননি, এটা আপনাদের এর সঙ্গে কোনো হাত নেই বা হস্তক্ষেপ নেই। হ্যাঁ, আমি মানছি, আমি সেটা বিশ্বাস করি, আপনাদের কোনো হাত বা আপনাদের কোনো হাত নেই, এটা আমি বিশ্বাস করছি, করতে চাই, করছিও। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মানে বিশ্বাস করলাম কিন্তু ঘটনাটা ঘটলো। শেখ হাসিনার সময় বিশ্বাস করলাম বা না করলাম কিন্তু ঘটলো না, আপনাদের সময় বিশ্বাস করলাম কিন্তু ঘটলো, আর আপনারা বৈষম্য বিরোধী।
কোন বৈষম্যের বিরোধী? এটা কি শুধুই কোটা? এটা কি শুধুই চাকরির সুযোগের বৈষম্য? আর কিছু নয় কি? নাকি বৈষম্য ইন এভরি সেন্স, ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, জীবনের সব ক্ষেত্রে? অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট, তাই তো? তো ডিসক্রিমিনেশনটা কি শুধুমাত্র চাকরির সুযোগ? শুধু কি চাকরি, মানে চাকরিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনের আপনাদের কাছে? আর বৈষম্য কি বাকিগুলো কিছু নয়? তো এটা কেন হলো? এরপরে আপনারা যেটা করেছেন যে বিভিন্ন মন্দির, বা উপাসনালয়গুলো আপনারা পাহারা দিয়েছেন, রাত জেগে পাহারা দিয়েছেন, সেই ছবিগুলো পেয়েছি। খুব সুন্দর, খুবই আমি বলবো যে আবেগকে ছুঁয়ে যাওয়া, ভালো ব্যাপার। কিন্তু এটা করতে হবে কেন? মানে এর আগেই তো ঘটনাগুলো ঘটে গেছে। এটা কারা করলো? এটা কেন হলো? শেখ হাসিনা যে ফ্যাসিস্ট আপনারা যাকে বলছেন, ফ্যাসিস্ট, খুনি, তার সময় তো হলো না, এখন কেন হচ্ছে? তো লাভটা হলো কি? আমি বুঝতে পারছি না। আমার এত জ্ঞান বুদ্ধি নাই। আমি নোবেল পুরস্কার পাইনি, জীবনে কোনো দিন পাবো না। ওই যে বলছি বারবার, আপনারা শিক্ষিত, আমি তো শিক্ষিতও নই। এটা কেন হলো? মানে এটা কি করা যায়? এটা কি আরও হতে থাকবে? আপনারা কি অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী? আপনারা কি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী? সে ব্যাপারটা কি জোর দিয়ে আপনারা বলেন কোথাও? এইটা আমার বুঝতে হবে। মানে হ্যাঁ, আপনারা হয়তো এরকম বলেন যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, কিন্তু সেটা দিয়েও আবার ধর্ম নিরপেক্ষতা বোঝায় না। ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে রাষ্ট্র ধর্মের সঙ্গে সম্পর্কিত নয়। ধর্ম যার যার চর্চার বিষয়। রাষ্ট্র রাষ্ট্রের সঙ্গে সেটার কোনো সংঘর্ষ নেই, কোনো প্রীতিও নেই। বোঝাতে পারলাম? ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সংঘর্ষ নেই, আবার কোনো প্রীতিও নেই, কোনো প্রীতির সম্পর্ক নেই। রাষ্ট্র ভাববে শুধু নাগরিকের সমস্ত অধিকারগুলো নিয়ে। এ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম। সেটা নিয়ে বৈষম্য বিরোধী যারা আছেন, বৈষম্য বিরোধী যে নেতারা, নতুন ইয়াং জেনারেশন, জ্যান জি, তারা কি এই ব্যাপারটাকে আপনারা জোর দিয়ে, ঝোঁক দিয়ে বলেছেন কিনা কোথাও? আমি সেটা জানতে চাই। সামনে যে আসছেন, এটা নিয়ে আসবেন কিনা? তো আপাতত এই কয়েকটা প্রশ্নই থাকুক। আর কিছু মনে পড়ছে না। হয়তো আরও প্রশ্ন ছিল, কিন্তু এখন আর মনে পড়ছেই না। এই রয়ে গেল। আর ওই যে আমার এখন তো আবার পরামর্শের মতো হয়ে যাবে। পরামর্শ দিলে তো মানে জ্যানজি হচ্ছে যারা পরামর্শ শুনবে না, নিবে না, নিতে চায় না তারা। ফলে আমি হলাম মিলেনিয়াল। কেমন? আমি তো সেকেলে মানুষ। আমি কি মানে আমার কথা তো একদমই সেকেলে ব্যাপার-স্যাপার হয়ে যাবে। প্রবীণের অভিজ্ঞতাটা তো খুব প্রয়োজন। সেটা একটা পরিবারকে দেখুন, একটা পরিবার নিয়ে ভাবুন আপনি। আপনার পরিবারে একটা প্রবীণের উপস্থিতি থাকলে সেই পরিবারটা কি সুন্দর, মানে কত একটা শান্তির বাতাস বয়, হ্যাঁ? খুব ব্লেসড, আশীর্বাদ পুষ্ট থাকে। সমাজেও সেই প্রবীণদের প্রয়োজন। মানে নবীনরাই চালাবে, কিন্তু প্রবীণরা থাকবে, প্রবীণদের আশীর্বাদ থাকবে। রাষ্ট্রের সেটা আরও বেশি প্রয়োজন বলে মনে করি। একজন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিক ইতিহাসে সফলতম ব্যক্তি। এ ব্যাপারে নিশ্চয়ই কোনো দ্বিমত নেই। বাংলাদেশের রাজনীতিক ইতিহাসে সফলতম ব্যক্তি, তাও তিনি কিনা নারী, পুরুষ নন কিন্তু। আর সফলতম ব্যক্তি বলতে আমি নারী পুরুষ সবাইকে মিলিয়ে বুঝিয়েছি, সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। তার যে অভিজ্ঞতা রাষ্ট্র চালনার, তার কোনো নোবেল প্রাইজ নেই। তার যেটা আছে সেটাই সবচেয়ে বেশি প্রয়োজন রাষ্ট্র চালানোর জন্য। যেভাবে রাষ্ট্রটা সুন্দরভাবে চলেছে, রাষ্ট্রের যে দুর্নীতি, রাষ্ট্রের যে অনাচার বা যা কিছু, এর সঙ্গে একজন শেখ হাসিনাকে সর্বদা মিলিয়ে ফেলা যায় কি না, এটাও একটা প্রশ্ন। এটা একটা ভাববার মতো প্রশ্ন যে ধরুন আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার অধীনে যারা মন্ত্রী, তারপর সারা রাষ্ট্র যেভাবে চলছে, এটার
আপনি সৎ, আপনার সততা সারা রাষ্ট্রের সর্বত্র এটা কতটুকু প্রতিফলিত হতে পারে যদি আপনার বাকি যারা আছেন তারা যদি তাদের কারো মধ্যে যদি সততার ঘাটতি থাকে। যেমন সেদিন এখন তো এই ক্লিপসগুলো খুব ভেসে বেড়ায়, ফেসবুকে ঢুকলেই প্রধানমন্ত্রী, আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার রিলস, পুরনো অনেক রিলস, মজার দৃশ্য, অনেক স্মৃতিবহুল দৃশ্যগুলো ঘুরে ঘুরে আসে রিলস আকারে। তো একটা জায়গায় তিনি বলছেন, তাকে বোধহয় প্রশ্ন করা হয়েছিল যে আপনার বাড়ির চাকর, সেও বোধহয় 400 কোটি টাকার মালিক বা কিছু একটা, না উনি নিজে থেকেই বলছেন, উনি নিজে থেকে কোন একটা প্রশ্নের সঙ্গে মিলাতে গিয়ে উনি নিজেই বললেন উত্তর দিতে গিয়ে যে আমার যে বাড়ির চাকর তারই যে 400 কোটি টাকা আছে সেটা তো আমি জানি না। এটা কিন্তু একটা সৎ উত্তর। এই উত্তরটা কিন্তু খুব ভ্যালিড অ্যান্সার আমার কাছে। মানে এই উত্তরটাকে কিন্তু কোনোভাবে আপনি বলতে পারেন না এই উত্তরটা একটা অসৎ উত্তর, এই উত্তরটা খুব দায়িত্বহীন উত্তর। না, এটা বলা যাবে না। কারণ আপনি আপনার বাড়ির যে চাকর, আপনার বাড়ির যে কাজের লোক, তাকে আপনি বাজারে যান না। বাজারে যাওয়া আপনার কাজ নয়। বাজারে আপনি তাকে পাঠান। আপনি একটা মেনু ধরিয়ে দেন আর সে ওই লিস্ট অনুযায়ী সে বাজার করে নিয়ে আসে। এখন সে যে টাকা মারছে, প্রতিদিন টাকা মারতে আপনার থেকেও তার বেশি সঞ্চয় হচ্ছে। আপনি যা সঞ্চয় করছেন তার চেয়ে ওই চাকরটা বেশি সঞ্চয় করছে। ফলে তার মোট টাকার পরিমাণ আপনাকে ছাড়িয়ে অনেক দূর চলে গেছে। 400 কোটি টাকা যেভাবে হলো, মানে একটা কথার কথা, আমি জানি না 400 কোটি বা কত কী, অনেক কোটি টাকা। হ্যাঁ, সেই প্রধানমন্ত্রীর চাকর বা প্রধানমন্ত্রীর যে গৃহপরিচারক, তো এটা কি প্রধানমন্ত্রীর হাত আছে? মানে তাই মনে হয়? ব্যাপারটা তো তা নয়। মানে তাই কি মনে হয় যে প্রধানমন্ত্রীর হাত আছে? তিনি জানবেন এত কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, এটা প্রধানমন্ত্রীর হাত আছে। দেখা গেল যে প্রধানমন্ত্রীর কিছুই নেই। এটা একটা ভাববার বিষয় না? প্রধানমন্ত্রী তারই তো কিছু নেই, তার কিচ্ছু নেই। তার এই সুধা সদনের বাড়ি, ওই আজকে আমি তো ধানমন্ডি থাকি, প্রতিদিন ধানমন্ডি লেক দিয়ে হেঁটে, তো আজকে ওই দিক দিয়ে ফিরছিলাম, খুব বিধ্বস্ত সুধা, মানে তার যে বাবার বাড়ি 32 নাম্বার তো একদম ভস্মীভূত, আর সুধা সদন সেটা ভস্মীভূত কিনা জানি না, অন্ধকার হয়ে গিয়েছিল সন্ধ্যার পর, দেখাও যাচ্ছিল না, তাকাতেও পারছিলাম না। মানে তাকানো যায়? ওই মানুষটাকেই তাড়িয়ে দেওয়া হয়েছে, ওখানে ওটা খাঁ খাঁ করছে, তাকানো যায়? একটা মানুষ হয়ে তাকানো যায়? আমি তো একটা মানুষ, সংবেদনশীল, তো আমি তো আমি পারছিলাম না। তো ওইটার পাশ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু বিধ্বস্ত, ওই সামনে গেট ফটকের পরে একদম কী সব স্তূপীকৃত হয়ে আছে, একদম বিধ্বস্ত, বাসের অযোগ্য, ঢোকাই যাবে না, ওইরকম একটা ব্যাপার, পড়ে আছে অন্ধকারে। ওর সামনে দূরে কোথাও, অদূরে এক প্রবীণ, কত বয়স হবে, হয়তো 70 ছাড়িয়ে যাওয়া, ভীষণ ভীষণ প্রবীণ, আমার বাবার বয়সী, তিনি ফুঁপিয়ে কাঁদছেন। কেমন? তিনি ফুঁপিয়ে কাঁদছেন। এইরকম করে আমি কাউকে কাঁদতে দেখিনি। মনে হচ্ছে একটা মৃত স্বজনের লাশের সামনে তিনি কাঁদছেন আনকন্ট্রোলেবলি। হি ওয়াজ উইপিং, ক্রাইং। তো আমি ওই কান্না তো সংক্রামক, তাই না? মানে অন্ধকারে দাঁড়িয়ে কাঁদছেন, কাউকে দেখিয়ে কাঁদছেন না। ওই সময় কোনো ক্যামেরা নেই, ওই সময় কিছু নেই, একলা। আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ তার ফুঁপানোর শব্দ শুনে আমি চমকে তাকিয়ে দেখি যে একটা ওরকম লোক ফুঁপিয়ে কাঁদছেন বাড়িটার দিকে তাকিয়ে। হ্যাঁ, তো শেখ হাসিনাকে ভালোবাসার মতো মানুষ আছে তো? মানে সবাই ঘৃণা করছে তাকে। আরে আমি তো জ্যানজির মধ্যেই পাচ্ছি ভীষণ রকম শেখ হাসিনার প্রেমী। জ্যানজির মধ্যেই আমি বেশ কিছু মেয়েকে জানি যারা শেখ হাসিনাকে সম্ভবত তার মায়ের মতো করে ভালোবাসে, হয়তো মায়ের চেয়েও বেশি বাসে কিনা আমি জানি না। তো ওরাও তো জ্যানজি, ওরাও তো 97-এর পর জন্মেছে, একই বয়সী, আপনাদের বয়সী। সবাই তার উৎখাত, মানে সবাই তার পতন চেয়েছে, ব্যাপারটা তা নয়, সবাই এক দফা চেয়েছে। এই কথা আমাকে বিশ্বাস করতে হবে? মানে আমি তো সার্ভে নিচ্ছি প্রতিনিয়ত। এখন কথাটা কি ছিল, এই যে হ্যাঁ, বাংলাদেশে এই যে নবীন এবং প্রবীণের একটা সমন্বয়ের কথা বলতে গিয়ে এত কথা চলে এলো, কম্বিনেশন। একজন শেখ হাসিনা থেকে যোগ্যতর প্রবীণ রাজনৈতিক প্রজ্ঞা কার আছে, তাই না? তার বিরুদ্ধে তো সারা বিশ্ব চক্রান্ত করেছে, আপনারা জানেন।
আপনারা, আমি না জানলেও আপনারা কিন্তু সেটা ভালো করে জানেন। তো এই চক্রান্ত তার বিরুদ্ধে করে রাখা হয়েছে। অনেক নোবেল লরিয়েটও তার বিরুদ্ধে চক্রান্ত করে গেছেন। সেগুলো খুব প্রকাশ্যে এসছে, সেগুলো খুব গোপন থাকেনি। তো এখন এই এই যে আমাদের সেই শেখ হাসিনা, আমাদের যে প্রধানমন্ত্রী, আমাদের একজন নারী প্রধানমন্ত্রী ছিলেন এত বছর ধরে, গর্ব হতো, হ্যাঁ? তো এইটা তাকে, তার প্রজ্ঞাটা কি ইউজলেস হয়ে গেল? মানে আমরা কবে তাকে আর আওয়ামী লীগ, তার যে দল, দুইটাকে আলাদা করে দেখতে শিখব? কেন শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ হবে? কেন আওয়ামী লীগ নয়? এবং আওয়ামী লীগ ছাড়াও শেখ হাসিনা একজন শুধু শেখ হাসিনা হতে পারেন কি না? তো এখন আমরা সেই শেখ হাসিনাকে দূর করে দিচ্ছি, হ্যাঁ? দূর করে দিচ্ছি। আমরা একটা ব্র্যান্ড নিউ রাষ্ট্র করতে চাই। এটা কি সম্ভব হয়? মানে আমি রবীন্দ্রনাথ, আমি সাহিত্যের অঙ্গনের মানুষ, তো আমি সাহিত্য দিয়ে বোঝাই যে আমি রবীন্দ্রনাথ পড়ব না, বিভূতিভূষণ পড়ব না, আমি সরাসরি আধুনিক এখনকার সময়ের সাহিত্য লিখতে চলে এলাম, লিখছিও। ওই যে অনেকেই তো লিখছে, তাই না? ফলে হচ্ছে না কিছুই। লিখছে, সে রবীন্দ্রনাথকে পড়েনি, বিভূতিভূষণকে পড়েনি, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, আমি শুধু এমন কিছু কমন নাম বলছি, হ্যাঁ? আমি কোনো এমন কোনো নাম বলে বিব্রত করছি না, হয়তো যারা খুব সাহিত্যের জগতের মানুষ নয়, ফলে তারা বুঝে উঠতে পারবে না। একদম একেবারে সবাই যে নামগুলো জানে সে নামগুলো বলছি। তো ওই নামগুলো, হ্যাঁ, ওগুলো পড়েননি, ওগুলো না পড়ে আপনি লিখতে চলে এসছেন। সেই লেখাটা কি ভালো হয়? হচ্ছে কি আদৌ? আমাদের চারপাশে দেখতে পাই। একটা রাষ্ট্রের ক্ষেত্রেও কি ব্যাপারটা তা না? মানে আমি যে তোমাদেরকে ভোট দিব, তোমাদের প্রবীণটা কে? মানে সেটা কি একজন নোবেল লরিয়েট হবেন? নোবেল লরিয়েট তো তিনি তার জায়গাতে আছেন, তিনি আমাদের গর্বের জায়গা, তিনি আমাদের স্ট্যাটাস সিম্বল, তিনি আমাদের অনেক কিছু। কিন্তু তিনি কি ঠিক রাষ্ট্র পরিচালনার প্রজ্ঞাধারী? মানে উনি তো সেই কাজটা সারা জীবন, ওটা তার কাজ নয়ও, তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন, তাই তো? রাষ্ট্র আবার চালিয়েছেন একজন শেখ হাসিনা। তো সফলতম, আমি জানি না তার সমকক্ষ আর কে আছে দ্বিতীয় রাজনীতিবিদ। কেন আমরা তাহলে শেখ হাসিনার প্রজ্ঞা আশীর্বাদটুকু আমরা না নিব না? এটা আমার একটা প্রশ্ন। এই প্রশ্নটা কি খুব খারাপ লাগছে? তোমাদের কারো কাছে কি খুব অরুচিকর লাগছে? যেহেতু শেখ হাসিনাকে তোমরা বলে দিচ্ছ খুনি, ফ্যাসিস্ট ইত্যাদি, ইত্যাদি। আচ্ছা, ফ্যাসিস্ট কাকে বলে? মানে আমার কোনো আচরণ ফ্যাসিস্টের মতো হতে পারে, তার মানে কি আমি ফ্যাসিস্ট? কিভাবে বোঝাই? কিভাবে বোঝাই? মনে করো, এই যে এখন যারা ডাকাতি করবে না, এরা হচ্ছে ডাকাত, তাই তো? বা চোর, যে চুরি করে তার জীবন জীবিকা নির্বাহ করে, সে হচ্ছে চোর। আবার আমিও তোমার কাছ থেকে কিছু না বলে নিয়ে এসছি, হ্যাঁ, ওটা একটা বই ছিল, ওটা খুব লোভনীয় কিছু একটা ছিল, কিন্তু আমি চুরি করি না, মানে আমি চোর নই, ওটা করে আমার জীবন জীবিকা আমি নির্বাহ করি না, কিন্তু আমি চুরি করেছি। কিন্তু তাহলে কি আমার এর মানে কি আমি চোর, নাকি এর মানে আমি চুরি করলাম? মানে কথাটা হয়তো আমি ঠিক বোঝাতে পারছি না। অর্থাৎ আমার আচরণটা, কোনো আচরণ ফ্যাসিস্টের মতো হতে পারে, কিন্তু তাই বলে কি আমি ফ্যাসিস্ট? তাহলে উত্তর কোরিয়ার যে যিনি প্রধান, তিনি তিনি কি তিনি তাকে কি বলবো? আমি তো ফ্যাসিস্ট বলতে তাকে বুঝি যেখানে টু শব্দটা করা যায় না, যেখানে টু শব্দটা করলে প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয়, বা রাজতন্ত্রের যে দেশগুলো আছে, আর অ্যারবিক যে দেশগুলো আছে, হ্যাঁ, যেখানে ফেসবুক ব্যবহার করা যায় না, সোশ্যাল মিডিয়া ব্যবহার, মানে সোশ্যাল মিডিয়াতে হাসিনাকে গালি দেওয়া, গুজব ছড়ানো, এগুলো তো আরও দূরবর্তী ব্যাপার। তো ফ্যাসিস্ট তো ওরা। এখন শেখ হাসিনার কোনো আচরণ ফ্যাসিস্টের মতো হতে পারে, সেটা খুব গ্রহণযোগ্য শোনাবে, তিনিই ফ্যাসিস্ট। এখন তাহলে বলতে পারেন যে এটাতে সমস্যা কি? মানে একই তো কথা, এই একই তো কথা না, একই কথা নয়। আমি যেহেতু তাকে ফ্যাসিস্ট লেবেল দিয়ে দিচ্ছি, তাহলে তো আমি তার কাছ থেকে আর বুদ্ধি, পরামর্শ, তার আশীর্বাদ নেওয়ার আমার কিছু নেই। তিনি না ফ্যাসিস্ট? বোঝাতে পারিনি বোধহয়।
তিনি একজন দেশপ্রেমিক, একজন রাষ্ট্র পরিচালক, তিনি কাজ করেছেন রাষ্ট্রের জন্য, তিনি বাংলাদেশ রাষ্ট্রকে এই পর্যন্ত নিয়ে এসছেন। বিশাল ব্যাপার, কিন্তু একজন নারী, অনাথ, বাবা নেই, মা নেই, থাকবার কথা ছিল, কেড়ে নেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, স্বাভাবিক মৃত্যু ঘটেনি তো, যে বাবা চলে গেল তারপর মাকে কিছুদিন পেলেন, বা মা চলে গেল বাবাকে পেলেন, ও বাবা মা নেই, ভাইকে পেলেন, বোনদের পেলেন, আরে পুরো পরিবারকে সমূলে ধ্বংস করা হলো এক রাতে, তাই না? জানো তো নাকি? এই যে আসছে 15 আগস্ট, তো একজন নারী, বাঙালি নারী রাষ্ট্রকে এই পর্যায়ে নিয়ে এলো। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে সবাই ঈর্ষা করতো বলছি, এখন কি আর করে? এখন তো করুণা করে। জ্যানজি কি করলো, টেনে নামালো, গণভবনের দিকে হাঁটা দিল, স্লোগান দিতে, গালি দিতে, শেখ হাসিনাকে গদি ছাড়, তুই তোকারি, গদি ছাড়, জুতা মারো তালে তালে। শিক্ষিত তোমরা, আমি শিক্ষিত নই, কিন্তু আমার কিন্তু কোনো পড়াশোনা ডিগ্রি নেই, বেঁচে গেছি। মানে আমার তো ভীষণ আমি বিব্রত হতাম, লজ্জিত হতাম যদি আমার ডিগ্রি শিক্ষা থাকতো। আমি তো ওরকম শিক্ষিত হতে চাচ্ছি না। শিক্ষিত হলে তো আমাকেও ওই একই রকম রাস্তায় নেমে তুই তোকারি করতে হতো একজন শেখ হাসিনাকে, হ্যাঁ, যিনি দেশটাকে এই পর্যন্ত নিয়ে এলেন। আমি কিন্তু করাপশনকে এখানে ছেড়ে দিচ্ছি না, আমি করাপশনের কথা সব আছে, করাপশন এটা সেটা ওইটা, অর্থ পাচার সব আছে, তারপরও বাংলাদেশকে তিনি এই পর্যায়ে নিয়ে এসছেন, তারপরও বাংলাদেশে মেয়েরা ফুটবল খেলতে পারে। আমি আমার আগের ভিডিওতে বলেছি, এটা না আমি কেন ভুলতে পারি না। বাংলাদেশের মেয়েরা ফুটবল খেলে, শর্টস পরে ফুটবল খেলে। এই শর্টস পরে কেন ফুটবল খেলে এটা নিয়েও তাকে কথা শুনতে হয়েছে, বলা হচ্ছিল না তাদের পোশাকটা একটু অন্যরকম, ফুল প্যান্ট পরে কেন খেলে না। এরকমও এসছে, মৌলবাদী যে গোষ্ঠীগুলো তাদের কাছ থেকে এরকমও দাবি আন্দোলন এসছে, এগুলো ধোপে টেকে নেই। তারপর তারা দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিয়ে গেল। কে করেছেন? শেখ হাসিনা পুরো বিষয়টাকে এই পর্যায়ে নিয়ে এসছেন, তাই তো? তিনি তার ভাষণে ওই যে বলছিলেন, এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে, আমার ওই যে সংবর্ধনাতে বাংলাদেশের সাফজয়ী মেয়েদের যে সংবর্ধনা হয়েছিল, সেটা ওই আমি দেখছিলাম যে তিনি বলছিলেন, আমার মেয়েরা যা করে দেখালো ছেলেরা করতে পারেনি। হ্যাঁ, এই সেই না, তাকে বলছো গদি ছাড়, জুতা মারো তালে তালে। জাতি, তাই বলছিলাম যে বাংলাদেশকে সবাই ঈর্ষার চোখে দেখতো, এখন তো সেটা করুণার চোখে দেখবে। এখন ওই যে, আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে বাঁশির শব্দ, হুইসেলের শব্দ শোনা যাচ্ছে। কয়টা বাজে? আমি একটু তাকাই, কয়টা বাজে? 12:34 রাত। এই রাতভর এই হুইসেল শোনা যাবে, লোকজন শোনা যাবে, ডাকাত পাহারা দিচ্ছে। একটু পরপর আজান, ওই যে মসজিদের মাইক থেকে ঘোষণা শোনা যাবে, ওই যে ফ্যাসিস্ট খুনি তাকে তোমরা সরিয়ে দিলে না, তারপর আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এরকম আমরা খুব আমরা অনেক সতর্ক হব শব্দ ব্যবহারের ক্ষেত্রে, শব্দ নির্বাচনের ক্ষেত্রে। স্বাধীন শব্দটা, আন্দোলন শব্দটা, আমরা যেন সেগুলোর অর্থটাকে বিনষ্ট না করি। আমরা স্বাধীনতা অর্জন করেছি 1971-এর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে আমাদের পাশে ছিলেন ভারত, আমাদের পাশে ছিল ভারত, আমাদের পাশে ছিলেন ভারতের সেনাবাহিনী। আমরা যেন সেগুলো ভুলে না যাই। ও, ভারতকে খুব ঘৃণা করো, তাই না? জ্যানজি কি ভারতকে ঘৃণা করে? ভারত বিদ্বেষী? এই যে শেখ হাসিনা চলে যাওয়ার পর সারা বাংলাদেশে যে এত 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 সংখ্যালঘু নির্যাতন হলো, এখন বলা হচ্ছে প্রায় 1 কোটির মতো সংখ্যালঘু হয়তো দেশ ছেড়ে চলে যাবে। কোথায় যাবে? আবারও সেই ভারত মাতার কাছে যেতে হবে। ভারতের পেট থেকেই তো বাংলাদেশের জন্ম, ভুল বলছি কি? মানচিত্রটার দিকে তাকাও।
71-এ সেই ভারত, যুক্তরাষ্ট্র নয় কিন্তু, যুক্তরাষ্ট্র কিন্তু ছিল না। আর যুক্তরাষ্ট্র মানে হচ্ছে পুরো পশ্চিমা বিশ্ব কেউ ছিল না। সেই ভারত, সেই রাশিয়া, অদ্ভুত না? সোভিয়েত ইউনিয়ন, অ্যান্টি ক্যাপিটালিস্ট সমাজতান্ত্রিক সেই রাশিয়া আর ভারত। আমার যদি ভুলভাল হয় আমি তো কমেন্ট বক্সটা ওই যে উন্মুক্ত রাখবো, তো আপনারা আমার ভুলগুলো শুধরে দেবেন প্লিজ। আমি অশিক্ষিত, এই নিয়ে কয়বার বললাম? 50 বার বলেছি কি? কতবার বললে পরে ব্যাপারটা বোঝা যাবে যে আমি অশিক্ষিত, আমার তো ভুলভাল হবে, আপনারা শিক্ষিত। তো সেই ভারত বিদ্বেষ, ভারতের সঙ্গে আমাদের মানে সম্পর্কটা কেমন হবে? মানে অবশ্যই প্রীতির তো হতেই হবে, তাই না? ভারতের সঙ্গে আমাদের প্রেম থাকতে হবে, কারণ ভারত তো আমাদের চারপাশটাকে ঘিরে রেখেছে। নাকি ভারত বিদ্বেষী হব আমরা? কি মনে হয়, কি মনে হয়? মানে আজকে বাংলাদেশে যদি মিয়ানমার বা কোনো একটা চীন বা কোথাও থেকে হঠাৎ করে যুদ্ধ বিমান আসা শুরু হয়, বোমাবাজি শুরু হয়ে যায়, হ্যাঁ, বোম পড়তে থাকে মাথার উপর থেকে, কোথায় যাব আমরা? একটু ভাবতে বলছি, কোথায় যাব আমরা? কোথাও জায়গা আছে নাকি যাওয়ার? আশ্রয়টা কে দেবে? সেই ভারত। এই যে আজকেও দিচ্ছে, 2024-এও দিচ্ছে। ওদেরকে আমরা ঘৃণা করছি, আমরা খুব ঘৃণা প্রকাশ করছি সোশ্যাল মিডিয়াতে। আমি করছি না, কিন্তু তোমরা করছো তো। আমি তো ভারতকে ভালোবাসি, আমরা তো ভারতবর্ষের সন্তান না আমরা সবাই। আমরা কিসের সন্তান? আমরা কেন একটু পড়াশোনা করি না? আমরা কোথা থেকে এসেছি? আমরা কিসের সন্তান? আমরা তো ভারতবর্ষ, দিন শেষে আমরা তো সব ভারতবর্ষ, তারপর এক একটা রাষ্ট্র হয়েছি। তো সেই ভারতবর্ষ থেকে একটা আলাদা রাষ্ট্র হয়েছি, দারুণ ব্যাপার, গর্বের ব্যাপার। তো যেখান থেকে হয়েছে, উৎপত্তি এবং ব্যুৎপত্তি হলো, তাকেই ঘৃণা করছি? মানে তার সঙ্গে আমাদের একটা বৈরিতা হবে? শেখ হাসিনা ওটা করতে দেননি, তাই অপছন্দ শেখ হাসিনাকে, না তাই তিনি ফ্যাসিস্ট, তাই তিনি এইটা ওইটা সেইটা যা কিছু নেতিবাচক। তো এই যে এখন নতুন যারা আসছে যাদেরকে আমি ভোট দিতে চাই, তারা এই ব্যাপারটা, এটা আমার জানতে হবে যে ভারতের সঙ্গে তোমাদের সম্পর্কটা কি? ভারত কি ঘৃণা করো নাকি ভারতকে ভালোবাসো? ভারতের সাহায্য চাই, আই নিড ইউর হেল্প। যে কোনো দুর্যোগে, বিপাকে, বিপদে তুমি আমার পাশে থেকো। আমি কাকে বলছি? আমি আমার প্রতিবেশীকে বলছি। আমার প্রতিবেশীকে ভারত, আর তো কেউ নাই। পাকিস্তান আমার প্রতিবেশী না? ম্যাপ তো সে কথা বলছে না, মানচিত্রের দিকে তাকালে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। এই সেদিকে এদিকে সব দিকে ভারত ঘিরে রয়েছে অক্টোপাসের মতো। সেই ভারতকে আমরা যেন পাশে পাই। এটা বলা কি খুব ভুল? এটাকে আমি কি খুব দেশদ্রোহী কথা বলছি? হ্যালো, শেখ হাসিনা দেশদ্রোহী হয়ে গেলেন কারণ তার ভারত প্রীতি আছে, কারণ ভারত প্রীতি থাকার কারণ আছে। ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে সর্বাত্মক সাহায্য করেছিল। এখন কথাটা কি ছিল আমি সেটাই তো মনে করতে পারছি না। আর আমি আনকাট ভিডিও করছি তো, কোনো কাট নেই, দেখাই যাচ্ছে তাই না? কোনো কাট নেই, কোনো কাগজপত্র নেই, কোনো স্ক্রিপ্ট নেই, কথা বলেই যাচ্ছি। যে যখন থামবো তখন তো থেমেই যাব। তো আমরা ওই একটা কথা যে আমার ব্যাকগ্রাউন্ড, আমার এটা ভাবার কোনো কারণ নাই যে আমি আওয়ামী সমর্থক, এটা ভাববার কোনো কারণ নেই। just because I showed my love, my passion, my reverence for a শেখ হাসিনা, একজন শেখ হাসিনার জন্য আমি আমার অনেক ভালোবাসা, এখানে আমার কৃতজ্ঞতাটা যদি বলি আর কি, মানে সেটাই কি ওয়ার্ড হওয়া উচিত, সেটাই আগে বলতে হবে। আমার কৃতজ্ঞতা, আমার যে গ্রেটফুলনেস টু শেখ হাসিনা for whatever she did, what she did and how far she brought Bangladesh till her last day
অন পাওয়ার, ক্ষমতার শেষ দিন পর্যন্ত যেখানে নিয়ে এলেন, আমি কৃতজ্ঞ থাকবো না? এটা হয়। আমি বাংলাদেশের একজন নাগরিক, অশিক্ষিত, কিন্তু আমি বাংলাদেশের নাগরিক, আমি কৃতজ্ঞ থাকবো না তার প্রতি? আমি তো এটুকু বুঝি। তোমরা এত শিক্ষিত, এত বিদ্বান, এত পণ্ডিত, এত আতেল বলেই হয়তো বুঝতে পারছো না, আমি বুঝতে পারি, আমার যেহেতু সেগুলো নেই। আমি ভারতের প্রতি কৃতজ্ঞ, আগাম কৃতজ্ঞ আছি আমি। ভবিষ্যতে তো যে কোনো সময় তাদের আমার পাশে লাগবে, তাদের আমার চাই। ভারতেরও পাশে লাগবে বাংলাদেশকে, বাংলাদেশকেও তার চাই, সবাইকে চাই। ভারতের আবার অন্য পাশে পাকিস্তান আছে না, ভারতের লাগবে পাকিস্তানকেও, পাকিস্তানকেও ভারতের চাই, সবাইকে সবার চাই। হ্যাঁ, এই যে তো যেটা বলছিলাম যে আমার কিন্তু কোনো রাজনীতি নেই, আমার কোনো রাজনৈতিক দল নেই, আমার কোনো ব্যাকগ্রাউন্ড চেক করে কিচ্ছু পাওয়া যাবে না, কোনো রেকর্ড নেই, কোনো রাজনীতি, কোনো দল, কোনো পার্টি। আমি একটা একলা মানুষ, আমার কোনো বন্ধু পর্যন্ত নেই, বন্ধুই বানাই না আমি। এই যে আমার এই চ্যানেলটাতে যে ভিডিও, এখানে আমার একটা ভিডিও করাই আছে, কেন কাউকে বন্ধু বানাই না। আমি তো বন্ধুই বানাই না, বই নিয়ে পড়ে থাকি, আমার বই বন্ধু, আমার বই আছে, আমার কিছু নেই। তো ফলে আমার কথাগুলোর মধ্যে আমার পক্ষপাত দুষ্ট হওয়ার কোনো কারণও নেই। কেমন আমি ওই যে একজন নাগরিক হয়ে আমার যে পর্যবেক্ষণ, আমার যে দেখার চোখ, সেইভাবে কথাগুলো বলছি যে একজন শেখ হাসিনা কী দিয়েছেন, কতটুকু দিতে পারতেন, আমরা সেই শেখ হাসিনার কাছ থেকে এখনও নিতে পারি কি না, নাকি আমরা শেখ হাসিনাকে ওই যে ফ্যাসিস্ট, এইটা খুনি টুনি বলে তাকে আমরা দেশ ছাড়া করেছি, তিনি সেখানে থাকুক, অথবা দেশে এলে তাকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করা। আমি এরকম কথা শুনতে পাচ্ছি, প্রতিপক্ষরা বলছে শেখ হাসিনাকে বিচার করতে হবে। খুব অদ্ভুত না? কেন? তার অপরাধটা কি আমি জানি না। রাষ্ট্রে যখন বিশৃঙ্খলা হচ্ছে, রাষ্ট্রে যখন পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ হচ্ছে, পুলিশকে গুলি ছুটতে হচ্ছে, পুলিশের আচরণ করছে, আইনের বাইরে গিয়ে করছে বা আইনের ভিতরে গিয়ে করছে, আমি সেই তর্কে যাব না। গুলি করছে, মারা পড়ছে, কেন গুলি করছে? কারণ যাকে গুলি করা হলো সে হয়তো অন্তত 50টা পাথর ছুঁড়ে মেরেছে পুলিশটার গায়ে, মানে রাষ্ট্রযন্ত্রের গায়ে। তো এই ব্যাপারগুলো ঘটেছে। যাই হোক, এখন এটার জন্য শেখ হাসিনা খুনি, মানে এটা কি খুন করেছে শেখ হাসিনা, তাই তো? শেখ হাসিনা বলে দিয়েছে যে তোমরা খুন করে দাও। এত শ্যালো কেন? মানে আমরা কেন একটু ভাবি না, মানে একটু ভাবনা চিন্তার চর্চা কেন করি না? খুন করলো কে, আর খুনি বলা হচ্ছে কাকে? আর আলটিমেটলি এটাকে খুনও বলা যাবে কি না সেটাও একটা প্রশ্ন। মানে আইনের চোখে আমি একটা পুলিশম্যান, আমার থেকে কেউ তেড়ে আসছে, আমার থেকে দেখা গেল যে 50 জনের একটা দল, একটা গ্রুপ আমার থেকে মুহুর্মুহু পাথর ছুঁড়ছে, ঢিল ছুঁড়ছে, পাটকেল ছুঁড়ছে। তা আমি কি করব তখন? সেদিন দেখলাম যে আইনও বলছে, কোর্ট বলছে যে আত্মরক্ষার্থে গুলি করা যাবে। তো আমি কি খুন করলাম কাউকে? আমার দিকে 50টা মানুষ পাথর ছুঁড়ছে, আমি কি বাঁচবো না আমি পাথরের কাছে মারা যাব? আমি তো রাষ্ট্রের কাজ করছি এখানে, আমি তো এখানে ব্যক্তি স্বার্থ নিয়ে আসিনি। তো আমার গুলিতে কেউ গুলিবিদ্ধ হবে, সেই গুলিবিদ্ধ হচ্ছে যে ইট পাটকেল ছুঁড়ে আমাকে এই পর্যায়ে নিয়ে এলো। তা আমি কি তাকে খুন করলাম? মানে ব্যাপারটা কি আসলে আইন কি বলছে আমি জানি না। তো এখন যদি আমাকে খুনি বলা হয়ও, তো এটা তো আমি করেছি নাকি আমার রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী XYZ, শেখ হাসিনা বা যে কেউ, তিনি করেছেন, আমরা তাকে বলে দিচ্ছি খুনি। হ্যালো, এটা কি? মানে এটা কিভাবে আমরা 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 কিভাবে এই চিন্তাগুলো করি? দুর্নীতি করছে, আমি একজন প্রধানমন্ত্রী, আমার অধীনে অমুক তমুক দুর্নীতি করছে, 1000 কোটি টাকা পাচার করে আমি তো জানার কথা না। মানে হোয়াই উড আই নেসেসারিলি নো দ্যাট?
আমি কি করে জানবো? আমার তো রাষ্ট্রের সব দিকে নজর রাখতে হচ্ছে, আমি একটা রাষ্ট্রকে চালাচ্ছি। তো এখন আমার অধীনের অমুক তমুক আমার অজান্তে আমি ঘুমাচ্ছি, আমি রাতে ঘুমাচ্ছি, সে রাতের গভীরে টাকা পাচার করছে, তা আমি এটা কী করে জানবো? আমার কথাগুলো খুব অশিক্ষিত মতো হচ্ছে, তাই না? অশিক্ষিত তো আমি তো অশিক্ষিত মতোই কথা বলবো, কিন্তু তো এই জন্য আমি চোর, চুরি করলো অন্য কেউ, কিন্তু আমি চোর, অথচ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকার প্রমাণ পাওয়া গেল না, আমার কিছুই নাই। শেখ হাসিনার বাড়িটা ওটা নাকি তার নামও নেই, হ্যাঁ, অনাথ আশ্রমে দিয়ে দিয়েছেন, 1 ইঞ্চি জমিও তার নাই, ভাবা যায়? তার অধীনস্থ মন্ত্রী অমুক তমুক নেতা পাতি নেতা, তাদের হাজার কোটি টাকা আছে, অনেক কিছু আছে, ওটা কি শেখ হাসিনা করে দিয়ে গেছেন, তাদেরকে দিয়ে গেছেন? তার নিজেরই তো কিছু নাই। তো তার দলের দুর্নীতি, তার দলের এই যা কিছু যত অপকর্ম যদি বলি, সেটার জন্য শেখ হাসিনাকে গদি ছাড়তে হবে, তাই না? শেখ হাসিনা তুই 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 গদি ছাড়, শিক্ষিত তোমরা, তাই না? এবং সেটা কে বলছেন? মেয়েরা বলছে যে মেয়েদের জন্য এত কিছু করে নিয়ে এলেন তিনি, মেয়েরা যে সাহস নিয়ে চলতে পারে ঢাকা শহরে, মানে এই যে এই সময়টা না, এই 11টা 12টা, এখন তো আরও বেশি বাজে, এই এখনও মেয়েরা চলতে, মানে আমি 1 সপ্তাহ আগের কথা বলছি, এতটুকু বাড়িয়ে বলছি না, তোমরা যারা ঢাকায় থাকো নিশ্চয়ই একমত হবে। এই যে এই সময় মেয়েরা ফিরছে হয়তো বন্ধুর সঙ্গে আড্ডা দিয়ে, এখান থেকে ওখান থেকে, যেখান থেকে ইচ্ছা খুশি সে ফিরছে বা কোথাও যাচ্ছে, কেউ তাকে টোকা দিতে পারে না, সঙ্গে সঙ্গে পুলিশকে কল দিয়ে দেবে, একটা স্পেশাল নাম্বারে, 3টা ডিজিটের একটা নাম্বার, সেটাও তো করে দেওয়া হয়েছে, সেটাও তো একটা সময় ছিল না বাংলাদেশের, তাই না? আমেরিকার মতো সেটাও তো করে দেওয়া হয়েছে। এত অকৃতজ্ঞ কেন আমরা? সেই মানুষটা, সেই শেখ হাসিনা, মানে মেয়েদের জন্য করেছে, মেয়েরাই কিনা তাকে এই রকম ভাষায় গালি দিচ্ছে। আমাদেরই তো প্রাপ্য এখন যা হচ্ছে এবং যা হতে যাচ্ছে। তো যাই হোক, আমি এখানে গুটিয়ে ফেলি, এভাবে বলতে গেলে সারা রাতও শেষ হবে না। আমার খুব দুঃখ হয়, ক্ষোভও হয়, দুঃখ হয়। ক্ষোভ হয় নিজের প্রতি, এই দেশে কেন জন্মাতে গেলাম? জন্মাবার কথাও ছিল না আমার। আমার যে চিন্তা পদ্ধতি, আমি তো আর বাঙালির মতো বা জনগণের মতো চিন্তা করি না, করলে তো বেঁচেই যেতাম। সবার মতো সবার সঙ্গে মিলিয়ে ঝুলিয়ে থাকতাম, আন্দোলনে নামতাম, পুলিশের দিকে ইট পাথর পাটকেল ছুঁড়তে থাকতাম, লাঠি দিয়ে বাড়ি দিতাম, পিটিয়ে মেরে ফেলতাম পুলিশকে, তারপর আবার আমাকে গুলি করলে, আমি মরলে আমার নামের পাশে শহীদ শব্দটা যোগ হতো। দারুণ ব্যাপার না? শহীদ হওয়া সবচেয়ে সহজ বাংলাদেশে, হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি আমি। পুলিশ বা রাষ্ট্রীয় যে বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুদ্ধ করো, মারামারি কাটাকাটি করো, আমি মরে যাই, নামের পাশে শহীদ। কেন? আমি একটা আন্দোলনের অংশ ছিলাম। 8 দফা, 10 দফা, 1 দফা, এই দফা সেই দফা, ডিম্যান্ড, হ্যাঁ, এই সবচেয়ে সহজ। কেন জন্মালাম এই দেশে আমি জানি না। কেন জন্মালাম, মানে এগুলো আমাকে দেখতে হচ্ছে। আমি ক্ষমা চাই একজন শেখ হাসিনার কাছে। আমি জানি না এই ভিডিও কখনো তার কাছে পৌঁছাবে না, তিনি সে মানসিক অবস্থায় নেই, কিন্তু আমি ক্ষমা চাই। তো শেষ করছি, আমার যে আমি কিছু প্রশ্ন রাখলাম, নতুন যারা আসছো, নতুন বাংলাদেশ গড়ে দিতে চাও, প্রবীণদের অংশগ্রহণ ছাড়াই, বা প্রবীণরাও থাকবে, নোবেল লরিট হলে সেটা রাখা যেতে পারে, তবে শেখ হাসিনার মতো রাষ্ট্র পরিচালনার প্রজ্ঞা, মানে পরীক্ষিত এবং প্রমাণিত যে প্রজ্ঞার অধিকারিণী নারী হলে প্রয়োজন নেই, তাই না? বাকিরা থাকুক, 2, 4, 5টা পিএইচডি ডিগ্রিধারী ওরা থাকুক। তো আমি এই প্রশ্নগুলোর উত্তর আমাকে দেয়া হোক, যে এই যে যা আমি শুরুতে বলেছিলাম, যে অসাম্প্রদায়িক বাংলাদেশ হলে কেন সেই শপথ অনুষ্ঠানে বাকি ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করা হলো না, তারপর যা প্রশ্ন করেছি এখন আর মনে পড়ছে না, এগুলোর উত্তর দিলে আমি প্রথম ভোটটা আমি দেব। আবারও বলছি, প্রথম ভোটটা আমি দেব। আমিও পুরাতন এই ব্যবস্থা যা কিছু একদিন হয়ে এসছে, এগুলো থেকে আমিও মুক্তি চাই। তো
কিন্তু আমাকে নিশ্চিত করতে হবে যে এটা 1972 সালের সংবিধানে তোমরা বিশ্বাস করো, এবং আমাদের মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ সেটাতে তোমরা বিশ্বাস করো। এবং আমি কিন্তু বলছি না এখানে রাজাকার, মুক্তিযোদ্ধা, রাজাকার এই সমস্ত এগুলোতে যাচ্ছি না, ওগুলো ফেলে দাও, ওগুলোতে আমিও যাচ্ছি না। হ্যাঁ, ওগুলোতে যদি আওয়ামী লীগ যেয়ে থাকে সেটাও খুব মানে অশোভন, এখন সেগুলোর কোনো প্রয়োজন নেই। তবে মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ সেখানে তোমরা বিশ্বাস করো কি না, যদি করে থাকো তাহলে তো আবার 1972 সালে সংবিধানের যে 4টা মূলনীতি, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র, তার বিশেষ করে প্রথম 2টা ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এগুলোর প্রতি তোমাদের আস্থা আছে কিনা। বাকি 2টা তো কোনো রকম আছে, কোনো রকমে চলছেই। জাতীয়তাবাদ তো একটু বেশি মাত্রাতেই আছে আমাদের, গণতন্ত্র তো আছে, এভাবে ওভাবে নানাভাবে আছে, কোনো রকম টিকে টুকে আছে কোনো একটা। কিন্তু ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে ধর্মনিরপেক্ষতার চর্চা, প্রয়োগ হবে কিনা, এগুলো বলতে হবে, তারপর আমার ভোটটা পাওয়া যাবে। ভালোবাসা সবার জন্য, সবার জন্য, সবার জন্য, সবাইকে ভালোবাসা। জেন জি, আমার এই প্রজন্ম, আমি কিন্তু কোনো প্রজন্মকে বিলং করি না। যদিও আমি মানে 83-তে জন্মে একটা গ্রুপ, এই গ্রুপ তো আমি বানাইনি, এটা কারা বানিয়েছে কে জানে, ওরাই বানাক, অনেক সময় হাতে ওরা এই গ্রুপ বসে বসে গ্রুপ বানায়। 1981 থেকে 1996, জেনারেশন ওয়াই বা মিলেনিয়াল। 1997 থেকে 2012, জেনারেশন জি বা জ্যাড। হ্যাঁ, তো এইগুলো ওরা বানায়। আমি ওই গ্রুপের মধ্যে, মানে আমাকে ফেলা হয়েছে, কিন্তু আমি কোনো গ্রুপকে বিলং করি না। কারণ এতক্ষণ যে মানুষটা কথা বললো তার কথার মধ্যে কি কোনো প্রজন্ম খুঁজে পাওয়া গেল? আমি কি ওই আমার প্রজন্মকে প্রতিনিধিত্ব করলাম? না তো। কিংবা আমি আমি আমাকে প্রতিনিধিত্ব করেছি। তো আমার এই প্রশ্নগুলোর উত্তর পেলে খুব ভালো লাগবে। আমার ভালোবাসা থাকবে সবার জন্য, সব প্রজন্মের জন্য। আর শুভকামনা, বাংলাদেশকে ভালোবাসো তোমরা। কোনো আমি এটা নিয়ে আমি জানি, বিশ্বাস করি, আমি বুঝতে পারছি, কিন্তু গাইডেন্সটা মানে তোমরা তোমাদেরকে ব্রেন ওয়াশ কতটা সহজে করা যায়, কতটা ভালনারেবল তোমরা, মগজ ধোলাইটা কীভাবে করা যায়, সেটার আমি মনে হয় কিছুটা পেয়েছি। কারণ আমি ব্যক্তিগতভাবে জেন জিকে চিনি, তো বেশ কিছু ছেলেমেয়ের সঙ্গে আমার কথা হয়েছে এই আন্দোলনটাকে বিশেষ করে কেন্দ্র করে। তো পরে তারা বলছে যে এই এক দফাটা কোত্থেকে এলো, ওই এক দফা তো চাইনি। এক দফা যখন এসছে ততক্ষণে আমার মধ্যে একটা খচরমচর শুরু হয়ে গেছে, মানে তখন আমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কিন্তু নামতে হচ্ছে, অমুক নামছে, তমুক নামছে, আমার গার্লফ্রেন্ড নামছে, আমার বয়ফ্রেন্ড নামছে, আমাকেও নামতে হবে, আমার সবাই নামছে। এখন আমি যদি না নামি ট্রেন্ডের বাইরে চলে যাব, এটা তো হতে পারে না। হ্যাঁ, তাহলে তো এটা খুব মানে বাকি জীবন কথা শুনতে হবে, এই করে করে হলো আর কি পুরো ব্যাপারটা। তো এটাই তো একটা অ্যান এক্সপ্রেশন অর এ ওয়ে অফ ব্রেইন ওয়াশিং, তাই না? এইটা একটা ভয়াবহ একটা দিক। এগুলো করার ফলে আলটিমেটলি মানে শেষমেশ কী হলো, বাংলাদেশটা আজকে এখানে এসে দাঁড়ালো, এই আর কি। সবাইকে ভালোবাসা, অনেকবার বললাম কিন্তু, কারণ সত্যি অনেক অনেক ভালোবাসি তোমাদের সবাইকে।